আমি বিশেষ শোনা পদে যাবে? থেকে নাজমুল বলছিলাম। আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। জি আশা ভাই। করি আপনারা ক্লাসগুলো করছেন, কোনো সমস্যা হচ্ছে না তো, তাই না? না, খুব একটা হচ্ছে না। আচ্ছা নাজমুল আচ্ছা। ভাই একটা কিছু জানার ছিল। জি ভাই বলুন। ভাই আমি যে আজকে বলছিলাম ভাই, আমার ওই রেকর্ড ক্লাসটা কি আপনি করাতে পারেন? ভাইয়া, গ্রুপে প্রত্যেকটা পোস্ট একটু ভালো করে পড়েন, সবগুলোর উত্তর দেওয়া আছে এবং রেকর্ড গুলো দেওয়া আছে। ওটা 2 দিন তো হয়ে গেছে, ওটা আবার নিয়ে নেন। হ্যাঁ, আপনি, সমস্যা নেই। আমরা নিঃসন্দেহে আপনাকে যেহেতু ভর্তি নিয়েছি, আমরা আপনাকে ক্লাসটাকে এনশিওর করব, আর ওখানে থাকবে, সমস্যা নেই। হ্যাঁ। ঠিক আছে। নাজমুল ভাই, জি ভাই। আমি সোহাগ স্যারের রিটেন ম্যাথের ব্যাচটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। একটু যদি কাইন্ডলি 2 মিনিট বলতেন। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। স্যারের ক্লাস চলছে, প্রতি সপ্তাহে 2 দিন ক্লাস হবে। আর আপনার ক্লাস ডিউরেশন সন্ধ্যা 6টা থেকে 8টা 9টা 2 ঘন্টার ক্লাস হবে। 6টা থেকে 8টা 2 ঘন্টার ক্লাস হবে, প্রতি সপ্তাহে 2 দিন, মঙ্গল এবং বুধবার। ভর্তি ফি 1230 টাকা। আমি আপনাদেরকে, এখানে যারা শুনতে পাচ্ছেন আমাকে বা আপনারা যুক্ত আছেন, আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। মানে সোহাগ স্যার যে ক্লাসটা নিবে, মানে নিঃসন্দেহে রিটেনের জন্য একটা গ্রেট অপরচুনিটি। আপনাদের মধ্যে থেকে যারা আগ্রহ প্রকাশ করছেন, আপনারা যুক্ত হতে পারেন। একদম ন্যূনতম ফি। কিন্তু স্যার এখানে কি ভাইটাল ফুল একটা কোর্সে বিষয়। ক্লাস নেবেন না? হ্যালো এখানে নাজমুল একটা ভাই। ফুল কোর্সকে আমি সুযোগ দিয়েছি। ফুল কোর্সে তো যারা আসলে যারা ফুল কোর্সে ভর্তি হয়েছে তারা আসলে ডায়মন্ড পেয়েছে। কেন ডায়মন্ড পেয়েছে আমি আপনাকে বলি। কারণ সোহাগ স্যারের ক্লাস পাবে, নওয়াব স্যারের ক্লাস পাবে, শীত পাবে, লতিফ স্যারের ভোকাবুলারি পাবে, স্পেশাল ইংরেজি পাবে। মানে গ্রেট অপরচুনিটি পাবে। আমি হয়তো একটা পরিসংখ্যান দিয়েছি, যে গেছে 20 থেকে 25 হাজার টাকার ফিটা ওরা 7,200 টাকা দিয়ে নিতে পারবেন। এবার আপনারা যারা এই কোর্সে আছেন, আপনারা যদি আহ 2200 টাকা দিয়েছেন আর বাকি 5,000 টাকা দিলে আপনারাও ফুল কোর্সে কনভার্ট হয়ে যেতে পারবেন। আমি হয়তো শীটগুলো 2-3 দিনের মধ্যে পাঠাই দেবো। শীটগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নাজমুল ভাই, জি ভাই বলুন। আমরা তো ফুল কোর্সে ভর্তি আছি, ঠিক আছে? তাহলে তো সোহাগ স্যারের ক্লাস কি করতে পারবো আলাদা করে? জি জি, আজকে নোটিশ দিয়েছি। হ্যাঁ, আজকেই সন্ধ্যার একটু আগে সিদ্ধান্ত জি হয়েছে, জি। আপনারা করতে তাহলে পারবেন। হ্যাঁ। আমরা যে একটা ফি দিয়েছি ভাই, 720 টাকা ফি দিয়ে, সেটা কি ব্যাক ওটা পাবো? না, ওটা ব্যাক পাবেন। এটা আপনাদেরকে অতিরিক্ত সার্ভিস দিচ্ছি, মূলত এটা দেওয়ার কথা না। আমি স্যারকে অনুরোধ করছি যে স্যার, কারণ আপনার সবগুলো ক্লাস এককভাবে স্টুডেন্টরা পাবে না, সে কারণে এটা অতিরিক্ত আপনার সার্ভিস। আমি স্যারকে বিশেষ করে আসলে অফিসিয়ালি বলতে, এমডি স্যারের সাথে আমি কথা বলি নাই বা অন্যদের সাথেও কথা বলি নাই। আমি জাস্ট শিক্ষার্থীদের বিশেষ সুবিধা নিতে, শিক্ষার্থীদেরকে অতিরিক্ত সার্ভিস দেওয়ার জন্য আমি অনুরোধ করে নিয়েছি। এখন যদি আবার কেউ বলে যে এটা ব্যাক, না, বিষয়টা এরকম না ভাইয়া, এটা সুযোগ নেই। হ্যাঁ, এটা মূলত আপনাদেরকে অতিরিক্ত তাহলে সার্ভিস ভাই, দিচ্ছি। যারা দেয়নি এবং যারা দিলে তাদের মধ্যে একটা ডিফারেন্স হলো না? আপনি, আমার মনে হয় আপনার ফেসবুক আইডি নাম র্যাট কি যে একটা, ফাল্গুন মনে হয়, তাই না? না না, নাম কি আপনার? নাজমুল আমার নাম ভাই, মোহাম্মদ। 10-এ শুরু করবো আমি, 10-এ, হ্যাঁ। 10-এ শুরু করবে। আমরা 4 মিনিট, স্যার আমাদের সাথে যুক্ত আছেন। 4 মিনিট পরে আমরা ক্লাসে যাব, যারা আমাকে শুনতে পাচ্ছেন। ভাই, হ্যাঁ। আমি হচ্ছে আচ্ছা ভাইয়া, আপনি অদিতি নাজমুল আপনি ভাইয়া, এই বিষয়ে আমার সাথে অফিসিয়ালি ফাউন্ডেশন কথা ব্যাচে বলে নেবেন। ভর্তি এটা আছি, আপনাকে বুঝছেন? ভাইয়া, অতিরিক্ত সার্ভিস দিয়েছি, তার মানে যে আপনি এডিশনাল প্লাস মাইনাস হবে, এটা বিষয় না। এটা আপনাদেরকে অতিরিক্ত সার্ভিস দিচ্ছি। ধন্যবাদ। জি, আমি ভাইয়া বিশেষ কোনো প্রশ্ন থাকলে, ইংলিশের জেনারেল প্রশ্ন হচ্ছে, ছাড়া, এডিশনাল কোনো প্রশ্ন ভাইয়া থাকলে ইংলিশের আমাকে, হ্যাঁ। ওইটা হচ্ছে কবে পর্যন্ত অফার আছে, মানে মানে ইয়েটা ভর্তি কালকে থেকে ভর্তি হলো 2500 টাকা ভর্তি। হ্যাঁ, যারা এই ইংরাজি কোর্সে ভর্তি হবে, কালকে থেকে ভর্তি 2500 টাকা। কালকে সকালে গিয়ে দেখবেন আমি আপডেট করে হ্যালো ফেলছি ফর্ম সহ। জি, হ্যালো আপনার ভাইয়া। প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছি। জি। হ্যালো ভাইয়া, ভাইয়া, আজকে ক্লাসের পরে কি আপনার সাথে একটু যোগাযোগ করা যাবে? কোন নাম্বারে ফোন দিব? কালকে অফিস টাইমে ফোন দিবেন দয়া করে। হ্যাঁ, 11টার পরে ফোন দিবেন। কিন্তু কালকে তো অফার থাকবে না ভাইয়া। আপনার আপনার যদি আজকে অফারটা নিতে চান, সেক্ষেত্রে আপনি অদিতি ফেসবুক পেজে আপনার নাম, মোবাইল লিখে রাখবেন, আবার রেফার দিয়ে রাখবেন নাজমুল ভাই। আমি অ্যাকসেপ্ট করে নিব। অদিতি আচ্ছা, ফেসবুক পেজে মেসেজ দিয়ে রাখবেন। হ্যাঁ। অদিতির ফেসবুক পেজে জি মেসেজ জি দিয়ে রাখবো, টেক্সট জি জি। করবো? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে মেসেজ ভাইয়া, দিয়ে রাখেন। ধন্যবাদ। ওখানে যিনি প্রতিনিধি যারা কাজ করে 2-3 জন, ওরা যারা আছে ওরা আমাকে জানাবে, আমি কালকে গিয়ে বলে দিব। হ্যাঁ।
আচ্ছা ঠিক আমি আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে যারা যুক্ত আছেন তাদের উদ্দেশ্য করে বলছি, আমরা 2 মিনিটের মধ্যে আমরা ক্লাসে যুক্ত হব। জাস্ট আপনাদের সাথে ক্লাসের পূর্বে আমি একটু কমিউনিকেশন করছি। আমি নাজবুল হক, আপনাদের সামগ্রিক সেবা দিতে প্রস্তুত, বদ্ধপরিকর। আর আরেকটা বিষয় হচ্ছে, আমার মনে হয় আপনারা ফেসবুক থেকে পিডিএফ ডাউনলোড করা বা গ্রুপে এডিও দেখা, এই ধরনের সমস্যা মনে আর আপনাদের নেই, আছে? ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, নাজমুল ভাই ওয়ালাইকুম শুনতে সালাম। পাচ্ছেন? হ্যাঁ, ভাই শুনতে পাচ্ছি, আপনাকে বলুন। এখন কোন নাম্বারে পাওয়া যায়? আগেকার আপনার দ্বিতীয় অফিসিয়াল নাম্বার তো আপনাকে অফিস পাওয়া যায় না, একটা আপু ফোনটা রিসিভ করে। হ্যাঁ, অ্যাসাইন করা হয়েছে অফিসিয়ালি। নতুন আমাদের একজন কলিগ আছে, সহযোগী বা তো কলিগ আপনার সঙ্গে যেটাই বলে। যোগাযোগ করার কোনো উপায় আছে? ওই নাম্বারগুলোতে ফোন দিলে আমি আমার পাশের ডেস্কে ম্যাডাম বসে, আমার সাথে কানেক্ট হতে পারবেন। অবশ্যই সবচেয়ে ইম্পর্টেন্ট হলো, আমার সাথে যদি একান্ত বা অফিসিয়ালি কোনো ইম্পর্টেন্ট থাকে, আপনি 12টা থেকে সন্ধ্যা বিকাল 5টা এই সময়টার মধ্যে ফোন দিবেন, হ্যাঁ? কারণ তার আগে আমার যে কাজগুলো আমি সেগুলো করি, কেউ কথা বলতে চাইলে তারপরে সময়টা আমি দিই। ওকে ভাই। জি। আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব। আমি সকল শিক্ষার্থীদেরকে অনুরোধ করছি, আমরা নিঃসন্দেহে আপনাদেরকে সর্বোচ্চটুকু সেবা দিতে প্রস্তুত, কিন্তু আপনারা একটু স্টাডি করতে হবে। গ্রুপে শ্রদ্ধেয় স্যার যে নির্দেশাবলী দেয়, অবশ্যই সেই নির্দেশাবলী ফলো রাখবেন। আর যারা পূর্বের স্টুডেন্ট, তাদেরকে নিঃসন্দেহে বলার কিছু নেই, যে আমরা বেটার সার্ভিস দিই, তারা আমার সাথে একমত হবেন। তাই তো, এমন কেউ আছেন যারা পূর্বে আমাদের সেবা নিয়েছেন? জি ভাই, ভাইয়া অনেকে আছি আমরা। জি, ভাইয়া অনেকে ইংলিশের আছেন। এটা আবার একটু বলতেন, আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল তো। ওই কোর্সের ইয়েটা কি আজকে পর্যন্ত অফার নাকি কবে আজকে পর্যন্ত? লাস্ট ডেট, আজকে লাস্ট ডেট। আজকে 2200 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন রাত 12টা পর্যন্ত। কালকে থেকে 2500 টাকা ভর্তি ফি। কারণ লাস্ট আচ্ছা যে 6-7 দিন সময়, 4-5 দিন সময় দিচ্ছে, রেমডি স্যার দিতে চাইনি। পরে আমি অনুরোধ করছি, স্যার অনেক শিক্ষার্থীরা ফোন দিচ্ছে, একটু প্লিজ রিকোয়েস্ট করছি। তাও প্রথম স্যার মানা করছে, পরে আবার ফোন দিচ্ছে আমরা, আচ্ছা ঠিক আছে তুমি দাও। তো সে কারণে এটা ভাইয়া, আপনাদের ওই জন্য চিন্তা করতে। নাম্বারটা যেটা দেওয়া ওইটাই নাম্বারটাই ঢুকতেছে না একটু, মানে যে নাম্বারটা বিকাশে দেওয়া ওইটা আচ্ছা, এটা ফোন দেওয়ার দরকার নেই, আপনি দিয়েছিলাম। 541 টাকা পাঠিয়ে দিবেন, হ্যাঁ? আমরা আচ্ছা ক্লাসে ফিরে যাই। হ্যাঁ, আমরা ক্লাসে যাব। প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাসে চলে যাব। স্যার আমার সাথে যুক্ত আছেন। আমরা সব সময় হয়তো 1-2 মিনিট আপনাদেরকে একটু ডিস্টার্ব করব। স্যার যুক্ত হওয়ার পূর্ব মুহূর্তটা পর্যন্ত স্যার আমার সাথে আছেন। এখন স্যার কথা স্টার্ট করলেই আমি স্টপ করে দিব, হ্যাঁ? কারণ আপনারা যে পরিমাণে কমেন্ট করেন, আসলে এতগুলো কমেন্ট উত্তর তো দেওয়া সম্ভব হয় না। আর যতগুলো কমেন্ট আমি দেখছি, 99% হচ্ছে অপ্রাসঙ্গিক। হ্যাঁ, প্রাসঙ্গিক গুলো আসলে খুঁজে পাই না, যে আসলে কোনোটা ইম্পর্টেন্ট মেসেজ দিব। কেউ ডাউনলোড করতে পারে না, ভিডিও দেখতে পারে না, আবার সাজেস্ট দেয় এইভাবে দেওয়ার জন্য, বা লাভ লাভ। ভাইয়া প্রথম ক্লাসটা কোথায়? কিন্তু ওটার গ্রুপে আছে, দয়া করে একটু দেখে নেবেন, হ্যাঁ? শ্রদ্ধেয় শ্রদ্ধেয় স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? শ্রদ্ধেয় শরীফ স্যার। স্যার ল্যাপটপে জয়েন করছে। প্রিয় শিক্ষার্থী, স্যার জয়েন করা মাত্রই অথবা স্যার কথা বলা মাত্রই আমি স্টপ করে দিব। আপনাদের আর কোনো প্রশ্ন আছে বা কোনো কিছু জানতে চান? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, ভাইয়া বলুন। ঈদের আগে আমাদের কয় তারিখ পর্যন্ত? আচ্ছা, ঈদের আগে আমরা ক্লাসটা কন্টিনিউ করব 25 বা 26 তারিখে। আমি যদি আপনার ডেটটা একটু দেখে বলি, আমাদের হলো আজকে ঈদ হলো আমাদের 29 তারিখ, তাই তো? মিউট করে দেন, সবাইকে মিউট করে দেন নাজমুল ভাই। জি স্যার। 25 তারিখ রবিবার। স্যার, আপনার মাইক্রোফোনটা একটু মিউট হয়ে গেছে, দয়া করে একটু আনমিউট করবেন। জি, আমার কথা শুনতে পাচ্ছেন? আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। ভাই একটা প্রশ্ন করেছিল কবে থেকে বন্ধ হতে পারে। 28 তারিখ শুক্রবার আছে, হ্যাঁ? আহ ঈদ হলো 29 তারিখে, 27 তারিখ বন্ধ, 26 তারিখ অফিস খোলা থাকবে, বা 26 তারিখও বন্ধ হতে পারে, সোম মঙ্গলবার রবি মঙ্গল। আপনাদের বন্ধটা হতে পারে 25 তারিখ থেকে 3 তারিখ সম্ভাব্য, হ্যাঁ, নট শিওর। 25 তারিখ থেকে, অথবা 25 তারিখ ক্লাস হতে পারে, 26 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত বন্ধ থাকতে পারে, এটা নট শিওর। আমি গ্রুপে আপনাদেরকে জানিয়ে দেবো, হ্যাঁ? একটা ভাইয়া প্রশ্ন করেছিলেন, তো তাই আমি সম্ভাব্য আপনাদেরকে ইনফরমেশনটা দিলাম। ঠিক আছে?
আর কেউ যদি বিশেষ আরো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করেন, আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ, আর শ্রদ্ধেয় স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোনটা মিউট আছে। হ্যাঁ, জি একটু নাজমুল ভাই, হ্যাঁ। আনমিউট করবেন। জি স্যার। স্যার আপনি কথা শুরু করলে আমি স্টপ করে দিব। হ্যাঁ, জি, আপনার দুটাকে আমি কোহোস্ট করে দিয়েছি। আর একজন হ্যান্ড রেজ করেছে, মিনহাজ ভাই। ভাই আপনি কিছু বলবেন ভাইয়া? আপনাকে আনমিউট করা হলো, আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন। কোশ্চেনটা আমি করছিলাম, মানে একটা রিকোয়েস্ট থাকবে যে মানে একটু আগে মানে হইলে ভালো হয়, মানে অনেকে বাসায় যাবো তো দেখা যাচ্ছে এটা বাসায় কোনো প্রোগ্রাম আচ্ছা, ঠিক থাকবে না। আছে, বিষয়টা বিবেচনা করা হবে। তারপরও সামগ্রিক বিষয় তো হয়তো আপনার ইমার্জেন্সি আছে তাই আপনি বলছেন। আরেকজন হয়তো বলছে যে না ভাই, ঈদের আগের দিনও ক্লাস নেন। হ্যাঁ, তারপর আমরা চেষ্টা করবো অফিসিয়ালি যখন ডিক্লারেশন ক্লোজ হয় ঠিক সেই সময় আমরা ক্লোজ করবো। হ্যাঁ, জি ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, আর কেউ যদি প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করেন, আমরা চেষ্টা করব আহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। জি স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। আমরা ক্লাসের থেকে স্টপ করে দিলাম কিনা? আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি। হ্যাঁ, আপনাদেরকে বলা হয়েছিল আপনাদের নামের পূর্বে আপনাদের মোবাইল নাম্বারের সর্বশেষ 3টা ডিজিট লেখার জন্য। আপনারা কিন্তু অনেকেই লিখছেন না। হয়তো আর 1-2টা ক্লাসের পরে ওই সকল শিক্ষার্থীরা কিন্তু গ্রুপে জয়েন হতে পারবেন না বা জুমে ক্লাস করতে পারবেন। এই ক্লাসটা করতে পারছেন হয়তো আমরা আপনাকে ফ্রি ক্লাস দিয়েছি, তারই প্রেক্ষিতে আপনি করতে পারছেন, কিন্তু 2 দিন পরে কিন্তু সেই সুযোগটা পাবেন না। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, কোনো শিক্ষার্থী যদি কোনো প্রকার অসৎ উপায় ব্যবহার করেন, আমি ব্যবহারগুলো নাই বললাম, অসৎ উপায়গুলো নাই বললাম, কোনো প্রকার অসৎ উপায় বা কোনো যদি নেগেটিভ কাজ করেন, যে কোনো ধরনের ক্লাস বা এটসেট্রা, উভয় শিক্ষার্থীকে, যারা করেন এবং যারা যারা এটার সাথে সম্পৃক্ত থাকবেন, উভয় শিক্ষার্থীকে কিন্তু পানিশমেন্টের আওতায় এবং গ্রুপ থেকে আপনার উইদাউট পেমেন্টে সাসপেন্ড করে দেওয়া হবে। হ্যাঁ, তো দয়া করে এই ধরনের কেউ অপরাধে জড়াবেন না এবং নিজের যে একটা পার্সোনালিটি আছে সেটা যেন কখনো নষ্ট না করেন, নিজের সম্মান যেন নষ্ট না হয়। ইতিমধ্যে আজকে 2জনকে আমরা ধরেছি, 2টা মিসিং ছিল, তো আমরা আপনাদেরকেও সকলকে সতর্ক করছি এই ধরনের কেউ যেন না করেন। হ্যাঁ স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি আমি একটু। জি স্যার। স্যার আপনার মাইক্রোফোনটা মিউট হয়ে গেছে স্যার। ওকে নাজমুল ভাই, জি স্যার। সবাই শুনতে পাচ্ছ কিনা? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। এই আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো কিনা? একটু দাঁড়াও, আজকে একটু লেট হওয়ার কারণটা বলি। আসো। আজকে একজন গ্রাজুয়েট হয়েছে। গ্রাজুয়েট কি গ্রাজুয়েট জানো কিনা? সার্টিফিকেট। কংগ্রেচুলেশন। আসো। ওকে, এই যে মাশাআল্লাহ, গ্রাজুয়েট। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে দাঁড়ান, হ্যাঁ তোমাকে। বলো। গ্রাজুয়েট দেখতে পাচ্ছেন? জি সে স্যার, দেখতে গ্রাজুয়েট পাচ্ছি। কোথা থেকে? আজকে তার গ্রাজুয়েশন ডে ছিল। এটা হলো কি, প্রি কে থেকে 1-এ উঠেছে। মাশাআল্লাহ, হ্যাঁ, মাশাআল্লাহ। কিন্ডার গার্ডেনে। হ্যাঁ হ্যাঁ, সরি, প্রি কে থেকে কিন্ডার গার্ডেনে। হ্যাঁ, ওকে, হ্যাঁ। মাশাআল্লাহ, কংগ্রেচুলেশন। এই যে সার্টিফিকেট। হ্যাঁ, এই ওদের এই জন্য আমার লেট হয়েছে একটু। ওকে, ওকে, আচ্ছা।
থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। স্যার আপনার মাইক্রোফোনটা সম্ভবত মিউট হয়ে গেছে স্যার। জি, ওকে। আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা একটু সবাই? হ্যাঁ, কমেন্ট বক্সে লিখো। ওকে। হ্যাঁ জি স্যার, আমরা স্পষ্ট আপনার কথা শুনতে পাচ্ছি স্যার। জি, ঠিক আছে। ওকে, এই বাট আনমিউট করতে পারছি না। আনমিউট করার দরকার নাই, এখন শুধু কথা শুনো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে, তো আমি এখানে অনেকে, বেশ কয়েকজন নতুন আছো, নতুন যারা আছো তাদেরকে বলি যে স্যার আপনার মাইক্রোফোনটা মিউট হয়ে গেছে স্যার। নাজমুল ভাই, ওকে, সব ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা কি করব? তো এর আগে আমরা কয়টা নোট পড়েছিলাম? একজন একটু ইয়েতে মেসেজে বলো, কতজন, মানে কয়টা নোট আমরা টোটাল? সম্ভবত 3টা বা 4টা নোট পড়েছিলাম। ওকে, কয়টা নোট পড়েছিলাম? 4টা। হ্যাঁ, ওকে। হ্যাঁ, আমি আবারও যারা নতুন আসছো তাদের জন্য আমি একটু শেয়ার করি। টোটাল ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য বা অনুবাদের জন্য বা আমি যে কোনো বিষয় আমি যদি ট্রান্সলেট করতে চাই, আমরা মোটামুটি 10টা নিয়মের মধ্যেই আমাদের টার্গেট থাকবে যে আমরা যেন এই কোপ আপ করতে পারি। হ্যাঁ, আমি প্রথম থেকে বলি আবার। প্রথমে আমাদের নোট, প্রথম কথা ছিল যে আমরা বাক্য যতই বড় হোক, একটা প্যাসেজ পড়ার পরে আমরা দেখবো যে কোথায় কোথায় আমাদের ডিফিকাল্ট সেন্টেন্স আছে। যেই সেন্টেন্স গুলা খুব ডিফিকাল্ট মনে হয় এগুলাকে আমরা আলাদাভাবে ট্রিটমেন্ট করবো। হ্যাঁ, ওকে, দাঁড়াও একটু আমার তো প্রথম কথাই ছিল আমাদের, প্রথমে যদি কোনো বাক্য অনুবাদ করতে আমাদের সমস্যা হয়, মনে রেখো জিস্ট কথা, গত 4টা লেকচারের মূল কথা যেটা ছিল, আমরা কোনো কোথাও যদি অনুবাদ করতে আমাদের সমস্যা হয় তাহলে আমরা প্রথমে কি করব? আগে বাছাই করব, ফিল্টার করব যে আমি এটা আমার এই সেন্টেন্স আমার স্ট্রাকচারের মধ্যে আসছে কিনা। যদি না আসে তাহলে আমরা আমাদের স্ট্রাকচারে নিয়ে আসবো। স্ট্রাকচার মানে মূলত 2টা, মনে রেখো, মূলত 2টা বা 3টা স্ট্রাকচার ভালোভাবে মাথায় রাখলে অনুবাদটা হয়। প্রথমটা হলো ওই যে নোট 2তে আমরা যেটা করেছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কাকে কি কোথায়, প্রশ্নের উত্তর, মানে ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা উত্তরগুলা বসানো। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কাকে কি কোথায় কখন কিভাবে কেমন, এই ধরনের প্রশ্নগুলা করে আমরা কি করব? উত্তর বের করব। ওকে, হ্যাঁ, আচ্ছা দেখাচ্ছি। আর কালকে রুসাফা ফার্স্ট হয়েছে, এই যে আমি দেখাচ্ছি যে রুসাফা এখানে, এই যে তোমার এই যে স্পিচে টপিক কি ছিল? প্যারেন্টস। হ্যাঁ, কি প্যারেন্টস? রেসপেক্টিং প্যারেন্টস এর উপরে ফার্স্ট হয়েছে, দেখিয়েছি। যাও, ওকে। তারপরে কি বললাম? তো
তো প্রথমে তো আমরা তাহলে নোট 2 ফলো করব, কোথায় কখন কিভাবে কেমন এইভাবে করে আমরা অগ্রসর হব। আর আর যদি না মিলে তাইলে আমরা নোট 9 ফলো করব। অর্থাৎ মূলত দুইটাই কথা, নোট 9 ফলো করব। ওকে, ওয়েট করো। তাহলে প্রথম কথা ছিল নোট 1 এর মূল আলোচ্য বিষয় হলো আমরা আগে গোছাবো, আমরা আমাদের মতো করে স্ট্রাকচারটা সাজাবো। সিম্পল হলে সিম্পল সেন্টেন্সকে, কঠিন মনে হলে কমপ্লেক্স কম্পাউন্ডে করব, কমপ্লেক্স কম্পাউন্ড হইলে আমরা আলাদা আলাদাভাবে ভাগ করে করব। বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে, কিন্তু সামাজিক ব্যবস্থার কারণে নারী তার অধিকার সংরক্ষণ করতে পারছেন না। এই যে কিন্তুতে আমরা গোল দাগ দিলাম, বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে। হ্যাঁ, এরপরে কিন্তু দেওয়ার পরে আরেকটা বাক্য হয়ে গেল, কিন্তু কি বলো, সামাজিক ব্যবস্থার কারণে নারী তার অধিকার সংরক্ষণ করতে পারছেন না। এই ছিল প্রথম কথা। দ্বিতীয় কথা হলো আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব। প্রথমে সাবজেক্ট বের করব, তারপরে ভার্ব বের করব, তারপরে কাকে কি, কোথায় কখন কিভাবে, এই প্রশ্নগুলো করে আমরা উত্তর সেন্টেন্সটা তৈরি করব। তৃতীয় কথা ছিল যে কি, তোমার এই যদি কোনো কোথাও আমরা মূল ভার্ব খুঁজে না পাই, হ্যাঁ, ধরো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 19 শতকের ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম উইলিয়াম, এই বাক্যে তখন আমরা মূল ভার্ব খুঁজে পাচ্ছি না। তো যেখানে মূল ভার্ব খুঁজে পাবো না সেখানে আমরা টু বি ভার্বকে আমরা সাবজেক্ট হিসাবে ধরে নেব। টু বি ভার্বকে ড্যাম, ইজ আর ওয়াজ ওয়্যারকে সাবজেক্ট হিসাবে ধরে নেব। তাহলে ওয়ান হলো আগে সেন্টেন্স স্ট্রাকচার ঠিক করা, আমি কোন স্ট্রাকচারে করবো সিদ্ধান্ত নেওয়া। 2 আমাদের বেসিক স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কাকে কি, কোথায় কখন কিভাবে কেমন, এই প্রশ্নগুলোর উত্তর বের করা। 3 হলো কি, যদি আমরা সাবজেক্ট ভার্ব খুঁজে না পাই তাহলে টু বি ভার্বকে আমরা সাবজেক্ট হিসেবে নিতে পারি। নোট 4 যে কথাটা বলেছি সেটা হলো তোমার আমার ধারণা, আমার বিশ্বাস যে তোমরা অবশ্যই নোটগুলো আগে লেখা রাখছো, তাহলে কথাগুলো ধরতে সুবিধা হবে। কারণ এর আগে আমি নোট লেখাইতাম আর বুঝাইতাম, এখন তোমার আগেই লেখার সুযোগ হয়েছে, তুমি আগে লেখা রাখবা এবং আমার সাথে অ্যাডজাস্ট করবা। নোট 4 হলো কিছু অ্যাডভার্ব আমরা বাক্যের শুরুতে বসাবো, আর কিছু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আছে, অ্যাডভার্ব অফ ম্যানার আছে, যেগুলো আমরা বাক্যের মূল ভার্বের আগে বসাতে পারি বা অক্সিলিয়ারি ভার্ব মূল ভার্বের মাঝে বসাতে পারি। মানে হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, এই যে অলওয়েজ শব্দটা আমরা মূল ভার্বের আগে বসাইলাম। হ্যাঁ, এরপরে মাই ফাদার কোর্ডিয়ালি, বা ওই যে দ্য হেডমাস্টার কোর্ডিয়ালি টিচেস আস ইংলিশ, তাহলে কোর্ডিয়ালি অ্যাডভার্ব অফ ম্যানারটা আমরা কোথায় বসালাম? তাহলে কিছু অ্যাডভার্ব আমরা বাক্যের শুরুতে বসাবো, এটা বলেছি। আর কিছু অ্যাডভার্ব আমরা মূল ভার্বের আগে বসাবো অথবা টু বি ভার্বের পরে বসাবো। ওকে, আজকের নোটটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, দেখো, হ্যাঁ, তো আজকে হলো নোট। ওকে, দেখো, ওকে, দিস ইজ দ্য পয়েন্ট। একেবারে এটা সবচেয়ে ভাইটাল একটা পয়েন্টে আমরা আসছি এখন। আগে আমার দিকে তাকাও। হ্যাঁ, প্রসঙ্গটা হলো যে অনেক ইংরেজি শব্দ তো আমার জানা নাই, এটা হলো বড় প্রবলেম। হ্যাঁ, এইখানে বলবো যে আমি তো অনুবাদ করবো, আমার তো ভোকাবুলারি সংকট, এটা একটা বড় কথা। ভোকাবুলারি, আমি আবারও বলতে চাই যে ভোকাবুলারি সংকটের প্রাথমিক সমাধান লতিফ স্যারের যে 500 শব্দটা আছে, 500 ওয়ার্ডস, তোমরা কেউ গাফিলতি করবেই না। স্যারের যে নতুন ভোকাবুলারিটা বের হয়েছে, এটার সিলেক্টেড 500 ওয়ার্ডস ম্যান্ডাটরিলি, কোনো শর্ত ছাড়াই আমি বলছি, সেজন্য তুমি মুখস্থ করে ফেলবে। এবং সিনোনিম অ্যান্টোনিম গুলা যেটা আসে বিশেষত চ্যাপ্টার 1, 2, 3, 4, 5 সর্বাত্মক ভাবে চেষ্টা করবা ডেভেলপ করার জন্য। তাহলে আমি আশা করি ভোকাবুলারি এবং স্পেলিং এর যে প্রাথমিক সংকট যেটা আছে সেটা তোমরা কাটবে ইনশাআল্লাহ। সেকেন্ড কথা হলো কি, দ্বিতীয়ত হলো আমরা সিচুয়েশনাল ভোকাবুলারি তো কিছু ইমপ্রুভ করবোই। ধরো সিচুয়েশনাল ভোকাবুলারি কি, ধরো কিছু, যেমন ধরো আমি বারবার বলতে চাচ্ছি যে আমরা কিন্তু ওই যে আমি নোটটাই আপ টু ডেট করে ফেলছি, কিছু টপিকের উপরেই কিন্তু আমাদের ঘুরে ফিরে আসে। আমি বলতে চাচ্ছি যে আমার এই মুহূর্তে পুরো ডিকশনারি সব মুখস্থ করে ফেলা সম্ভব না, কিন্তু আমরা কমন কিছু বিষয়ের উপরে ধারণা নেওয়া সম্ভব। যেমন আমি বললাম যে ধরো গতবার কালচার নিয়ে আসছে, ব্লু ইকোনমি নিয়ে অনুবাদ আসছে, ধরো এইভাবে করে দেখো যে লিবারেশন ওয়ার নিয়ে আসছে। একেবারে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক গুলা, এই রিলেটেড ভোকাবুলারি আমরা কিছু এনরিচ করার চেষ্টা করবো। আমি প্র্যাকটিস ভিডিও কিছু সলভ করাবো,
আর পাশাপাশি আমি ওই যে গাইডলাইনটা দিয়েছি যে বাংলা রচনাগুলোর ইংলিশ অথবা ইংলিশ রচনাগুলোর বাংলা অনুবাদ, অর্থাৎ ব্লু ইকোনমি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ যেই রচনাগুলো আমি খুব গুরুত্বপূর্ণ মনে করছি ওই ধরনের ভোকাবুলারি আমরা এনরিচ করব। তাহলে ভোকাবুলারির জন্য আমি বলছি যে সিচুয়েশনাল ভোকাবুলারি, প্লিজ, আমি অনেকবারই কথাটা বলছি, সিচুয়েশনাল ভোকাবুলারি। তুমি চাইলে আমি এখন মেডিকেলের ভোকাবুলারি আমার দ্বারা, জিআরই জিম্যাটের ভোকাবুলারি আমার দ্বারা সম্ভব না। অর্থাৎ আমি চাই যে পরীক্ষায় কোন ধরনের কথাগুলো বেশি আসে সেই ধরনের ভোকাবুলারি গুলা আমরা এনরিচ করবো। এই যে রোহিঙ্গা নিয়ে আসছে, তো রোহিঙ্গা তো আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। তুমি দেখবে যে অনুবাদ গুলো কিন্তু আমাদের কনসেপ্ট গুলার সাথে, যেগুলো আমরা মোস্ট ইম্পর্টেন্ট মনে করি সেগুলোর সাথে কিন্তু আসছে। তো এখন বলবা যে আমার তবু আমার ভোকাবুলারি কমন পড়ে নাই, সেক্ষেত্রে আমি কি করব? ওকে, সেক্ষেত্রে এই পয়েন্টটা বেশ গুরুত্বপূর্ণ। ওকে, তো দেখো, তো আমি বলছি আমার প্রথম নোট 5 এর কথা ছিল এটা, যে কোনো বাংলা শব্দের হুবহু ইংরেজি জানা না থাকলে, আমার আশা তোমরা লিখে রাখছো, আমার লেখার দরকার নেই, আগে বুঝানো, কোনো বাংলা শব্দের হুবহু ইংরেজি যদি না জানি আমরা, তাহলে প্রথমে ওই শব্দটার একাধিক সমার্থক শব্দ বা নিজস্ব ভাষা খুঁজে নেব। এখন আমার আগে টেকনিকটা বুঝবো। আমি কি এখানে আমি উদাহরণ হিসাবে কি লিখেছি, যেমন ধরো তারা শীতে রোদ পোহায়। ধরো বাংলাদেশ ব্যাংকের একটা 2012 সালের যে ওই সুন্দরবনের যে প্যাসেজটা ছিল সেখানে লেখা ছিল যে তারা শীতে রোদ পোহায়, মানলাম দে বাস্ক ইন উইন্টার। তারা শীতে রোদ পোহায় মানে দে বাস্ক ইন উইন্টার। হ্যাঁ, দে বাস্ক ইন উইন্টার। হ্যাঁ, তাহলে এখন আমার আর তোমার বাস্ক শব্দের ইংরেজি জানা নাই, তাহলে আমার এখন বলো যে এখন কি আমি তো বাস্ক ইংরেজি তো আমার জানা নাই, এখন আমরা কি করব? এখন আমরা বলবো যে তাহলে এটাকে মানে আমরা রিসিভ করি যে তারা শীতের রোদ পোহায় মানে কি? রোদ পোহায় মানে তারা শীতের রোদ উপভোগ করে। খেয়াল করে দেখো, আগে এটা থেকে অনেকগুলা বিষয় দেখবে যে সলভ করার সুযোগ থাকবে। মানে তোমার যে ট্রান্সফরমেশন অফ মানে থট, তারা শীতের রোদ পোহায় মানে কি? তারা রোদ উপভোগ করে, রোদটা অনুভব করে, ফিল করে। তাহলে দে ফিল, হ্যাঁ, দে ফিল সানলাইট, দে এনজয় সানলাইট, দে এনজয় দ্য রে অফ সান ইন উইন্টার। তাহলে আমরা যারা দে বাস্ক ইন উইন্টার জানি না, তারা কিন্তু বিকল্প ভাবে আমি আমার অভিমতটা প্রকাশ করতে পেরেছি। তাহলে কি হলো? দেখবো যে আমার আটকে গেল না, এই বাক্যটা থেকে আমি হয়ে গেলাম না, মোটামুটি আমার একটা একটু দূরে গেলেও কিন্তু আমি ভাবানুবাদটা করে দিয়ে আসতে পেরেছি। তো এটা একটা ভাইটাল বাক্য, তোমরা মনে রেখো যে আমি কি বাক্যটা বললাম, যে আমি বললাম যে ধরো যে তারা শীতের রোদ পোহায়, দে বাস্ক ইন উইন্টার, যাদের ভোকাবুলারি ভালো আছে তারা পারলো, কিন্তু আমি যেহেতু আমি এটা পারছি না, তাহলে আমি বিকল্প কোনো ওয়েতে কোনোভাবেই অন্যভাবে হলেও কি আমি এক্সপ্রেশনটা প্রকাশ করতে পারি কিনা। যে তাহলে আমি কি বললাম যে দে ফিল সানলাইট, দে এনজয় দ্য রে অফ সান ইন উইন্টার, তাই না? ইন উইন্টার দে এনজয় দ্য রে অফ সান। হ্যাঁ, ওকে, দ্য সানলাইট, তাহলে তারা সূর্যের আলোটাকে তারা উপভোগ করে, এই তো তারা শীতের রোদ পোহায়। আবার ধরো এখানে কি বললাম, এখানে আসছে যে সারা বিশ্ব তখন বুঝতে পারে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে পাঞ্জা দিয়ে লড়াই করছে, যুদ্ধ করছে। প্লিজ এই অনুবাদের টেকনিকটা ভালো করে দেখো, বাক্য পাইলে অনুবাদ করতে যাবে না, আগে প্রথমে সাবজেক্ট, ফলো নোট 2। তাহলে কি এই দেখো আমি কই, এটা ধরো এই আসো, এই দেখো সারা বিশ্ব তখন বুঝতে পারে, হ্যাঁ, তখন বুঝতে পারে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে পাঞ্জা দিয়ে যুদ্ধ করছে। তাহলে কে যুদ্ধ করছে? বাংলাদেশ। তাহলে বাংলাদেশ হলো সাবজেক্ট। তাহলে বাংলাদেশ যদি সাবজেক্ট হয়, তাহলে বাংলাদেশ, দেখো বাংলাদেশ, সরি আচ্ছা, হ্যাঁ, সরি, সারা বিশ্ব তখন বুঝতে পারে। আমি ভুল বলছি, এখানে দেয়ার আর 2 সেন্টেন্সেস হিয়ার, এখানে 2টা বাক্য। আগে দেখো, প্রথম বাক্যটা হলো সারা বিশ্ব তখন বুঝতে পারে, দেয়ার বুঝতে পারে, ক্যান আন্ডারস্ট্যান্ড, দিস ইজ এ ফাইনাইট ভার্ব। তাহলে সারা বিশ্ব বুঝতে পারে, আর যে দ্যাট বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে পাঞ্জা দিয়ে লড়াই করছে। তাহলে প্রথম বাক্যটা অনুবাদ করে ফেললাম, সারা বিশ্ব, দ্য হোল ওয়ার্ল্ড, অল দ্য ওয়ার্ল্ড, দ্য হোল ওয়ার্ল্ড, তাহলে বুঝতে পারে। ক্যান বা কুড আন্ডারস্ট্যান্ড, আমরা যেহেতু তখন অতীতকালের কথা, কুড দিলে বেটার হবে যেহেতু ওই সময়ের কথা। তাহলে দ্য হোল ওয়ার্ল্ড কুড আন্ডারস্ট্যান্ড, তারা তখন বুঝতে পারে। দেন, হ্যাঁ, সারা বিশ্ব তখন বুঝতে পারে, দ্য হোল ওয়ার্ল্ড কুড আন্ডারস্ট্যান্ড দেন, সারা বিশ্ব বুঝতে পারে কখন? তখন। কি বুঝতে পারে? দ্যাট, যে। হ্যাঁ, পরের বাক্য কি? পরের বাক্যটা হলো যে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে পাঞ্জা দিয়ে
লড়াই করছে, যুদ্ধ করছে। তাহলে কে লড়াই করছে? বাংলাদেশ। তাহলে বাংলাদেশ, এই হলো বাংলাদেশ আমাদের সাবজেক্ট, বাংলাদেশ লিখলাম। বাংলাদেশ ইজ বা ওয়াজ ফাইটিং। আমরা ইজ দেবো না ওয়াজ দেবো? যেহেতু ক্যান দিলে দিবা ইজ, আর কুড দিলে দিবা ওয়াজ। যেহেতু এটা অতীতকালের ঘটনা, তাহলে আমরা পাস্টে নিয়েও নিতে পারি, কিন্তু হিস্টোরিক্যাল প্রেজেন্ট হিসাবে প্রেজেন্টে নিলেও যে একদম কেটে দেবে এমনটাও না, তবে এখানে পাস্টে নিলেই বেটার হবে। তাহলে দ্য হোল ওয়ার্ল্ড কুড আন্ডারস্ট্যান্ড দ্যাট। হ্যাঁ, দ্য হোল ওয়ার্ল্ড কুড, দ্য হোল ওয়ার্ল্ড দেন কুড আন্ডারস্ট্যান্ড। দেন শব্দটা যেহেতু অ্যাডভার্ব, তুমি চাইলে কিন্তু আগে পরে এনে বসাইতে পারো, নো প্রবলেম। দ্য হোল ওয়ার্ল্ড দেন কুড আন্ডারস্ট্যান্ড দ্যাট, সারা বিশ্ব তখন বুঝতে পারে যে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে পাঞ্জা দিয়ে লড়াই করছে। তাহলে বাংলাদেশ ইজ ফাইটিং, হ্যাঁ, ইজ স্ট্রাগলিং, যুদ্ধ করছে এগেইনস্ট পাকিস্তান, পাকিস্তানের বিরুদ্ধে। এখন পাঞ্জা দিয়ে কিভাবে লড়াই করছে? পাঞ্জা দিয়ে আমি কি তাহলে লিখে দেবো উইথ পাঞ্জা? না। তাহলে পাঞ্জা দিয়ে শব্দের অর্থ তো আমার একিউরেটলি জানা নাই। তাহলে পাঞ্জা দিয়ে মানে কি? মানে একেবারে সর্বান্তকরণে, হোল হার্টেডলি, উইথ অল ফোর্স, সর্বশক্তি দিয়ে, হ্যাঁ, মানে হ্যাঁ, মানে ভিহিমেন্টলি, স্ট্রংলি, হ্যাঁ, হোল হার্টেডলি, মানে তুমি যেই শব্দটা দিয়ে তুমি এক্সপ্রেস করতে পারো। পাঞ্জা শব্দটা মানে হলো যে এখানে সর্বাত্মক ভাবে, হোল হার্টেডলি, হ্যাঁ, উইথ অল ইটস এফোর্টস। হ্যাঁ, তাহলে ফোর্সিং ইটস অল এফোর্টস। তাহলে কি বল, যেভাবে আমি এই পাঞ্জা শব্দের ইংরেজি আমার জানা না থাকলেও পাঞ্জা বাংলা তো আমি বুঝতে পেরেছি। তাহলে আমি আবার এই কথা এখানে বললাম, আমি বললাম কোনো বাংলা শব্দের ইংরেজি যদি আমরা না জানি, আমি বাংলা শব্দটাকে আগে মানে কি করব বলো, মানে এর একাধিক সমর্থক শব্দ, সিনোনিম বা নিজস্ব ভাষা খুঁজে বের করার চেষ্টা করব। তাহলে একটু দুর্বল হলেও অনুবাদ চলে আসবে। দেখবে যে শেষ পর্যন্ত আমি আবারও তোমার কথা দিলাম, বিসিএস রিটেন পরীক্ষার এই পর্যন্ত যত প্রশ্ন আসছে, তুমি শুধু আমার এই কথাটাতে বিশ্বাস রাখো যে এমন কোনো বাক্য নাই বললেই চলে, দুই একটা ছাড়া, যেই শব্দটার জন্য তোমার ডিকশনারি দেখা লাগবে। মনে রাখবে, ডিকশনারি দেখলে হয়তো তুমি একটু আপ টু ডেট বা আপগ্রেডেড শব্দটা তুমি পারবে, কিন্তু যেই শব্দটা আমি বলে অনুবাদ করবো সেই শব্দটা তুমি অবশ্যই জানো। তো এই, হ্যাঁ, এই টেনশন নেওয়ার দরকার নেই। আচ্ছা, এখন একটা কথা আছে। কথাটা কি? এখন বলবা যে এবার একটু ভিন্ন এই কথাটা বুঝিয়ে বলি। এবার দেখো আমি পয়েন্টটা কি বলতেছি, একটু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। এবার আমার পর্যবেক্ষণটা শুনো। একটি প্যাসেজে দুই ধরনের শব্দ থাকতে পারে। শুনো, একটা প্যাসেজে দুই ধরনের শব্দ থাকে। একটা হলো আনএভয়েডেবল টাফ ওয়ার্ড, আর একটা হলো অ্যাভয়েডেবল টাফ ওয়ার্ড। তুমি একদম কানের মধ্যে শুনে রাখো, একটা পুরো প্যাসেজ আমরা যে অনুবাদটা করব, এই পুরো প্যাসেজটার মধ্যে দুইটা শব্দ আছে। কঠিন শব্দ দুই ধরনের। কঠিন শব্দকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিই। একটা হলো আনএভয়েডেবল, আর একটা হলো অ্যাভয়েডেবল। একটাকে আমরা কোনোভাবেই কি করতে পারবো না, একটাকে আমরা কোনোভাবেই আমরা একটাকে নিয়ন্ত্রণে নিতে পারছি, মানে বাদ দিলে অনুবাদ হবে না। এটাকে বলা আনএভয়েডেবল টাফ ওয়ার্ড। আর একটা হলো এই শব্দটা বাদ দিলে অনুবাদে কোনো সমস্যা হচ্ছে না। প্লিজ লিসেন কেয়ারফুলি। আচ্ছা দেখো, আচ্ছা এবার দেখো, আমরা যদি এই যে 43 প্রশ্নটা নেই, কি যুদ্ধ, সহিংসতা, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের হাত থেকে বাঁচতে আজ সারা বিশ্বে 8,20,00,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত। আমি তোমাদেরকে একটু বলে রাখি, এখানে তোমরা যারা আমার কথা শুনতেছো এর মধ্যে অনেকে খুব আপগ্রেডেড লেভেলে আছো, তারা চাও যে আমি আরো একটু কঠিন করে কথা বলি, আর অনেকে আছো খুব সহজ করে কথা বলি, এই জন্য আমি মাঝামাঝি থাকবো। তোমরা মাথায় রাখতে পারো, তোমরা যারা ইংলিশ ভালো পারো, আমার খেয়াল রাখতে হয় যারা একদমই পারে না তারাও এখানে আছে। তাহলে আমরা দুইটাকেই ব্যালেন্স করব। তাহলে যুদ্ধ, সহিংসতা আমরা আন্ডারলাইন করে নিই, আমাদের কাজ তো ছিল আন্ডারলাইন করা। একসাথে লেখা যায় কতটুকু? যুদ্ধ, সহিংসতা, নিপীড়ন ও মানবাধিকার। ঠিক আছে, এটা একটা বলা যায়। মানবাধিকার এটা বলতে পারো আচ্ছা আলাদা করলাম। লঙ্ঘনের হাত থেকে বাঁচতে আজ সারা বিশ্বের কত বলো 8,20,00,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত। এই যে এইটাকে আমি লিখে দিয়েছি আনএভয়েডেবল টাফ ওয়ার্ড, অর্থাৎ বাস্তুচ্যুত ইংরেজি যদি তুমি না জানো, আমি না জানি, তাহলে এই প্যাসেজের অনুবাদ করা যাবে না, এটা আমার জানতেই হবে। তো প্লিজ
তো বলবো যে আনএভয়েডেবল টাফ ওয়ার্ডের সমাধান কি? সমাধানটা হলো, যেহেতু আমরা ট্রান্সলেশনটা 2 ঘন্টা পরে করব, এই জন্য তোমাদের উপর আমি কঠোর আদেশ, উপদেশ না, নির্দেশ, কঠোর নির্দেশ দ্বারা আমার কথা শুনতেছো, কোনো মতেই এই কাজটা ভুল করো না। প্রথমেই প্যাসেজটা পড়ে ফেলবো এবং যেই শব্দটা আমি জানি না এটা তুমি আন্ডারলাইন করে, এটা যে কোনো প্রকারে, আমি আর কোনো প্রকারে ব্যাখ্যা করলাম না, কিভাবে বের করবো আমি জানি না, ইটস ইউর রেসপন্সিবিলিটি। যে বাস্তুচ্যুত শব্দটা আমার প্রথম আওয়ারের মধ্যেই জানতে হবে, এট দ্য ফার্স্ট আওয়ার, আমার প্রথম ঘন্টার মধ্যেই বাস্তুচ্যুত ইংরেজি যদি আমি যদি না জানি, তাহলে এই প্যাসেজের অনুবাদ আমার পুরাটাই এবড়ো থেবড়ো হবে। কিভাবে জানবা, এটা তোমার রেসপন্সিবিলিটি। ওহী নাজিল মানে একদম আল্লাহর কাছ থেকে বিশেষ ক্ষমতায় নিয়ে হইলে তোমার এটা জানা লাগবে, আনলে কিন্তু কিভাবে জানবো আমি আর ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু তোমার জানাই লাগবে। মাথার মধ্যে ঘুরাও বাস্তুচ্যুত ইংরেজি কি, বাস্তুচ্যুত মানে আশ্রয়হীন, আশ্রয়হীন মানে শেল্টারলেস, হোমলেস, রিফিউজি, তুমি যেমনি মিলে মিলে একটা কাহিনী করে অনুবাদটার জন্য এই শব্দটা একটা শব্দ ধারণ করবা। ওকে, তাহলে এবার আসো অনুবাদটা কিভাবে। তাহলে এই যে এখানে কিছু কিছু অ্যাডভার্ব আমরা বাক্যের শুরুতে বসাতে পারি। এই জন্য এই আজ যে আছে, দেখো আজের অ্যাডভার্ব আমি আজ শব্দটাকে আমি আগে আসছি, টুডে, ঠিক আছে, টুডে। এখন এবার বলো কে বাস্তুচ্যুত, কে, তাহলে আচ্ছা বাস্তুচ্যুত, কে বাস্তুচ্যুত, এই বাক্যের সাবজেক্টটা কে হলো, এই বাক্যের সাবজেক্ট কে, এই বাক্যের সাবজেক্ট হলো সারা বিশ্বের 8,20,00,000-এর বেশি মানুষ। তাহলে মোর দেন কত বলো, 82 মিলিয়ন, তাই না? 82 মিলিয়ন, 82 মিলিয়ন নাকি না 820 মিলিয়ন, হ্যাঁ 820 মিলিয়ন পিপল, হ্যাঁ 820 মিলিয়ন পিপল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, এটা হলো আমার সাবজেক্ট। তাহলে মোর দেন কি বলো, 8,200 মিলিয়ন পিপল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। ওকে, আচ্ছা এখন আমারে বলো এই বাক্যের ভার বাড়ছে কিনা নাই, আগে কমেন্ট বক্সে বলো। এই বাক্যে ভার পেয়েছো কিনা, ইয়েস অর নো, এই বাক্যে ভার পাইছো কিনা সেটা বলো। সরাসরি কোনো ভার পেয়েছো কিনা বলো, এই বাক্যে সরাসরি ভার পেয়েছো কিনা, নাই। তাহলে আমরা একটু আগে বলছি সরাসরি যদি আমরা ভার না পাই তাহলে আমরা কি করব, আমরা কি করব বলো, আমরা একটা টু বি ভার্বকে নেব, ঠিক আছে কিনা, আমরা টু বি ভার্বকে নেব। তাহলে টু বি ভার্ব নিলাম আর, তাহলে মোর দেন, হ্যাঁ 8 crore and 20 lakh, ধরো এত মিলিয়ন টিলিয়ন হিসেবে যাও নাই, 8 crore and 20 lakh পিপল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, যেমনি বলো সমস্যা নেই। ওকে, আর এবার বলো বাস্তুচ্যুত, ডিসপ্লেসড, হোমলেস, শেল্টারলেস, রিফিউজিস। ওকে, তুমি যেটা তুমি বলো না, হোমলেস, শেল্টারলেস, আশ্রয়হীন, হোমলেস তো তোমার পারার কথা, বাস্তুচ্যুত। ওকে, এরপরে হ্যাঁ এরপরে এবার আসো, ওই যে আমি বললাম অনুবাদ যদি কখনোই হারিয়ে যাও, কখনোই তুমি লাইনচ্যুত হও, তাহলে আমার শুধু এই কথাটা মনে রেখো, অনেকবার আমি 100 বার আমি তোমাকে প্রমাণ করব, শেষ থেকে শুরুর দিকে আমি নোট 9-এ যেটা বলবো বিস্তারিত, শেষ থেকে শুরুর দিকে যাইতে থাকো, তাহলে টু এসকেপ, টু ফ্লি, বুঝছো কিনা, বাঁচতে, হ্যাঁ টু এসকেপ, পালাতে, হ্যাঁ ফ্রম দা কি বলো, টু গেট রিড অফ, বাঁচতে মানে মুক্তি পেতে, টু গেট রিড অফ, হ্যাঁ ফ্রম দা কি বলো, টু গেট রিড অফ কি বলো, এই যে এই তাহলে যুদ্ধ, সহিংসতা, নিপীড়ন, তাহলে কি বলো যুদ্ধ ইংলিশ কি, ওয়ার, এরপরে কি বলো ভায়োলেন্স, হ্যাঁ এরপরে নিপীড়ন, হ্যাঁ টর্চার, এরপরে অ্যাগ্রেশন যেটা বলবো, হ্যাঁ সাপ্রেশন এন্ড কি বলো ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। ওকে, তাহলে কি হলো, আসো আমি অনুবাদটা আরেকবার দেখো ভালো করে। সারা বিশ্বে দেখো টুডে, এখন দেখো টুডে মোর দেন 82 মিলিয়ন, 82 মিলিয়ন নাকি 82 মিলিয়নে কত হয়, তুমি কি গাণিতিক হিসাব ভুল করছি কিনা, আমার ঠিক আছে 820 নাকি 82, 82 কোনটা বলো তো, 8,20,00,000 মানে কি 82, ঠিক আছে, 820 হিসাব করছি। ওকে, হ্যাঁ তাহলে মোর দেন, ঠিক আছে 82 মিলিয়ন পিপল ইন দ্য ওয়ার্ল্ড, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ আর ডিসপ্লেসড, আর হোমলেস, টু গেট রিড অফ, টু এসকেপ ফ্রম, টু অ্যাভয়েড,
হ্যাঁ, টু ফ্লি তুমি যেটা দাও সেটাই হবে ওয়ার, অপারেশন, ভায়োলেন্স এন্ড ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। প্লিজ তোমরা আমার আমার তো বলবা যে এত অনুবাদ কি কঠিন, না অনুবাদে এত এত সিস্টেম নাই। আমার সাথে আসো, আমার দিকে তাকাও আরেকবার, তাকায় জাস্ট একটা সিস্টেম মনে রাখো। এই এই যুদ্ধ, মানবাধিকার, সহিংসতা ও যুদ্ধ, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের হাত থেকে বাঁচতে সারা বিশ্বে আজ এত কোটি মানুষ বাস্তুচ্যুত। এই অনুবাদ করার সময় দুনিয়ার সকল মানুষের ইংরেজির মিল কতটুকু থাকতে হবে? এতটুকুই থাকতে হবে। মানে তাহলে এত কোটি মানুষ, এটা হলো এত কোটি মানুষ আর বাস্তুচ্যুত। 82 মিলিয়ন পিপল আর হোমলেস। শুধু এতটুকু ঠিক থাকলে চলবে। সাবজেক্ট হলো 82 মিলিয়ন পিপল, এটা যদি সাবজেক্ট বানাও, আর হলো ভার, আর হোমলেস হলো কমপ্লিমেন্ট। তো এত এরপরে যদি বলো তুমি অ্যাক্রস দা ওয়ার্ল্ড শেষে নাও, টু ডে শুরুতে নাও, টু এসকেপ ফ্রম, যত অ্যাডভার্বিয়াল আছে তুমি শুরু শেষ যে কোনো জায়গায় বসার কোনো আপত্তি নেই। প্লিজ শুধু একটু আবার কথা শুনো, আমি আবার দেখে দেখে তোমার বলতেছি। দেখো কি বললাম, এই যে ধরো আমি যদি বলি টু গেট রিড অফ, মনোযোগ দিয়ে শুনো, টু গেট রিড অফ, এখান থেকে আমি শুরু করি। যদি আমি যদি অনুবাদটা করি যে এটা থেকে বাঁচতে, দেখো আমি যদি অনুবাদটা এখান থেকে শুরু করি, টু গেট রিড অফ ওয়ার, oppression, violence, and violation of human rights. Today, more than 82 million people across the world are displaced. অথবা আমি যদি বলি today to avoid, to get rid of, to escape from কি বলো war, oppression, violence, and violation of human rights. More than 82 million people are shelterless throughout the world. তাহলে আমার সাথে একটু কথা বলো, শুধু more than 82 million people are homeless, এই কথাটা ঠিক রেখে বাকি যতগুলা কথা আছে, যতগুলা অ্যাডভার্বিয়াল আছে, টুডে, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, টু এসকেপ ফ্রম, এই সবগুলা আমরা যেই কোনো জায়গায় বসাইলে আমার অনুবাদে কোনো সমস্যা আছে কিনা নাই? হ্যাঁ বা না বলো, হ্যাঁ বা না বলো। তোমার সাথে আমার এগ্রিমেন্ট এতটুকু, কঠিন করে ভাইবো না। তুমি যেমনি বসাও সামনে বসাও, টুডে কোন জায়গায় বসাইবে আমি আই ডোন্ট নো। তুমি টু এসকেপ ফ্রম এইগুলা থেকে বাঁচতে কোথায় বসাইবে আমি জানি কি? অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড তুমি কোন জায়গায় বসাও তোমার তোমার ইচ্ছা, কিন্তু আমার সাথে কমিট। হ্যালো, আমার একটু একটু দাঁড়াও, আমার ওই ওই পাশে তোমার আবার নেটওয়ার্কের প্রবলেমের কারণে একটু প্রবলেম হচ্ছে। ওকে, দাঁড়াও, ওয়েট করো। হ্যাঁ, আমার ল্যাপটপ থেকে আমার একটু প্রবলেম হয়েছে, ল্যাপটপে একটু ডিসকানেক্টেড দেখাচ্ছে। হ্যাঁ, একটু ওয়েট করো। হ্যাঁ, একজন লিখছো যে দিস ইয়ার more than 35 million people in the world are living from, ওকে দাঁড়াও আমি আমার নেটওয়ার্ক একটু চেঞ্জ করতেছি, আমার 30 সেকেন্ড সময় দাও।
সরি, দাঁড়াও একটু। ও তাহলে রিফিউজের সংখ্যা কত আসছে বললাম আজকে? where I can get recorded class পেয়ে যাবে ইয়াতেই, এই গ্রুপে দেওয়া হয় সবগুলা, রেকর্ডিং পেছনে দেওয়া আছে। হ্যাঁ, আর রেকর্ডিং আমার গুলা ইয়ে করবে না, তোমরা ঈদের সময় শুনতে পারবে, সমস্যা নেই। হ্যাঁ, Recording in progress. এক্সট্রিমলি সরি। না না, আমি আমার ল্যাপটপ ডিসকানেক্টেড হয়ে গেছিল। হ্যাঁ, ওকে তো ওকে কিনা? ওকে। হ্যাঁ, তো আচ্ছা, এবার আসো। তোমাদের কাছে কিন্তু আমার দায়িত্ব ছিল, তোমাদেরকে দায়িত্ব দেওয়া ছিল কি, কথা শুনতে পাচ্ছ কিনা, ওকে কিনা? তোমাদের সাথে আমার রিকোয়েস্ট ছিল একটাই, যে কি করবে, ওই যে এই অনুবাদটাও কিন্তু আজকে আমি যতটুকুই পড়াই, তুমি তোমার বন্ধু লাইব্রেরিতে যাও বা যেখানে যাও, তুমি অল্প অল্প করে তোমার বন্ধুরে শুধু শেয়ার করো। আমি যে তুমি বলবা যে দেখো বিসিএস এর যে অনুবাদটা ছিল, যে যুদ্ধ, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘনের হাত থেকে, দেখো টুডে মোর দেন ও এই কথাটা লিখছে কিনা। এবার টুডে কোথায় লিখুক, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড কোথায় লিখুক, আর ওই টু এসকেপ, টু ফ্লি, ওই অনুবাদটা করতে গিয়ে যদি কোনো দুর্বল শব্দ ব্যবহার করে, নো প্রবলেম, মনে রাখবা সে মানে বাক্যের স্ট্রাকচার দা করে গেছে, বাকিগুলা সব মানে তোমার এই সাবঅর্ডিনেট। এই ফরজ ওয়াজিবের কাজ হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্টটা বসাই ফেলা, এটা ফরজ ওয়াজিব। আর ওইগুলো হলো তোমার ডেকোরেশন, তুমি বসাও, কোনো সমস্যা নেই, আশা করি আমি। আচ্ছা, এরপরের পয়েন্টটা হলো ওকে। আচ্ছা, এবার আসো, এবার আমি এক্সট্রিমলি সরি, এরকম ঘটনা তো অপ্রত্যাশিত, মানে একেবারে অপ্রত্যাশিত। হ্যাঁ, আচ্ছা, ওকে। এবার আসো, এবার অ্যাভয়েডেবল টাফ ওয়ার্ড মানে হলো কিছু শব্দ আমরা ধরো জানাই নাই। হ্যাঁ, কিছু শব্দ আমার যেমন জানাই নাই, যেমন ধরো এটা কি বোঝা যাচ্ছে কিনা দেখি। ওকে, তো যেমন ধরো এই ধরনের শব্দের ইংরেজি, যেমন বাক্যটা আগে পড়াই, দর্শন, বিজ্ঞান ও শিল্পকলা সৃষ্টির মধ্য দিয়ে উন্নত রাষ্ট্র ব্যবস্থা। প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি। এই বাক্যটা খুবই ডিফিকাল্ট, কিন্তু আমি আগে কিভাবে অনুবাদ করি সেই প্রসেসটা দেখো, তোমার উপর আস্থা তৈরি হবে। তুমি নিজে নিজে শুধু নোট তৈরি করো, কোনো লাভ হবে না। আমার শব্দের আগে তোমার কানের ভিতরে প্রাণবন্ধ করো।
বাক্যটা কি? 38-এর সবচেয়ে কঠিন লাইনের মধ্যে এটা একটা। দর্শন, বিজ্ঞান ও শিল্পকলা সৃষ্টির মধ্য দিয়ে উন্নত রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা ও জীবন পদ্ধতি প্রবর্তনের মধ্য দিয়ে মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে। প্লিজ, এই আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেটাতে আমরা 38-এর অনুবাদ করতে গেলে তুমি দেখবা যে আজকে তোমার একটু দেখো কলম ভাঙিয়া যাওয়ার মতো পরিস্থিতি হবে তোমার, শুধু কারণই আমার সিস্টেমের বাইরে যখন যাবে তখন অনুবাদ নষ্ট হয়ে যাবে এজ এ বিগিনার। বাক্যটা কি? বাক্যটা হলো দর্শন, বিজ্ঞান ও শিল্পকলা আমি তোমার এই কথাটাই বুঝাইতে চাচ্ছি যে অনুবাদে যদি আমি আকাশটা শব্দটা, হ্যাঁ, এই শব্দটা যদি আমি নাও ভাবি, কথা শোনো, আমার এত বেশি পরিমাণে ডিস্টার্ব করতেছে, আমি আনবিলিভেবল। আচ্ছা, আমার তাহলে তো আমরা কোন পয়েন্টে ছিলাম? তাহলে দর্শন, বিজ্ঞান, শিল্পকলা সৃষ্টির মধ্য দিয়ে উন্নত রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা ও জীবন পদ্ধতি প্রবর্তনের মধ্য দিয়ে মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে থাকে। তো এখন সাবজেক্টকে দর্শন, বিজ্ঞান ও শিল্পকলা সৃষ্টির মধ্য দিয়ে উন্নত রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা ও জীবন পদ্ধতি প্রবর্তনের মধ্য দিয়ে মানুষ। এবার আমি বলছি যে পরাকাষ্ঠা শব্দ যদি আমি নাও পারি অনুবাদে সমস্যা হবে না। এবার বলো, কমেন্ট বক্সে বলো এই বাক্যের সাবজেক্ট কে প্রদর্শন করে থাকে? সাবজেক্ট কে? এবার বলো এই বাক্যের সাবজেক্ট কে? আর কয়েকজন বলো। ওকে, হয়ে গেল মানুষ। দেখো মানুষ, তাহলে কে সাবজেক্ট? মানুষ। ভার্ব কি? সাধারণত বাংলা বাক্যের শেষে আমরা ভার্বটা খুঁজে বের করি। প্রদর্শন করে থাকে, তাহলে কে প্রদর্শন করে থাকে? মানুষ। তাহলে মানুষ প্রদর্শন করে থাকে। তাহলে ম্যান শোজ, ম্যান শোজ। খুব ভালো করে খেয়াল করো, ম্যান শোজ কি? এবার প্রশ্ন করো, কি প্রদর্শন করে থাকে? কি প্রদর্শন করে? কি প্রদর্শন করে? উত্তরে বলো, কি প্রদর্শন করে? কি প্রদর্শন করে? মানুষ প্রদর্শন করে। কি প্রদর্শন করে? নো, পরাকাষ্ঠা না। পরাকাষ্ঠা প্রদর্শন করে না। প্রদর্শন করে তার সাংস্কৃতিক সামর্থ্যের পরাকাষ্ঠা। আমি ধরে নিলাম আমার পরাকাষ্ঠা শব্দের ইংরেজি আমি জানি না, বাদ। তাহলে বলো সাংস্কৃতিক সামর্থ্য। মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্য করে। তাহলে ম্যান শোজ সাংস্কৃতিক সামর্থ্য, কালচারাল ক্যাপাবিলিটি, কালচারাল এবিলিটি, ঠিক না? ম্যান শোজ হিজ কালচারাল এবিলিটি। সহজ করে ভাবো, ম্যান শোজ হিজ কালচারাল এবিলিটি। আমি পরাকাষ্ঠার শব্দ লাগবে না, অনুবাদ হয়ে যাচ্ছে। মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্য প্রদর্শন করে। ম্যান শোজ হিজ কালচারাল এবিলিটি। এবার প্রশ্ন করো কিভাবে? 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 একটা হলো দুইটা কিভাবে উত্তর আছে এখানে। একটা হলো সমাজ ব্যবস্থা, জীবন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা ও জীবন পদ্ধতি প্রবর্তনের মধ্য দিয়ে। তাহলে দেখো, তাহলে বাই অথবা থ্রো, যেটাই বলো। থ্রো প্রবর্তন ইংলিশ কি? সূচনা করা, হ্যাঁ, ইন্ট্রোডিউস করা, বাই ইন্ট্রোডিউসিং। তাহলে বাই ইন্ট্রোডিউসিং কি বলো? সোশ্যাল সিস্টেম এন্ড কি বলো? ওয়ে অফ লাইফ, ঠিক আছে কিনা? সোশ্যাল সিস্টেম বাই ইন্ট্রোডিউসিং, বাই ক্রিয়েটিং, হ্যাঁ, দ্য ওয়ে অফ লাইফ এন্ড সোশ্যাল সিস্টেম। ওকে, আচ্ছা। তারপরে কি? সরি, উন্নত রাষ্ট্র ব্যবস্থা এন্ড ডেভেলপড কি বলো? উন্নত রাষ্ট্র ব্যবস্থা কি বলবো?
developed social system, তাহলে কি তাহলে কি উন্নত রাষ্ট্র ব্যবস্থা, তাহলে কি প্রবর্তনের মাধ্যমে? উন্নত রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা ও জীবন পদ্ধতি প্রবর্তনের মধ্য দিয়ে। একটা হলো কিভাবে উত্তর, তাহলে বাই ইন্ট্রোডিউসিং কি বলো উন্নত রাষ্ট্র, তাহলে ডেভেলপড স্টেট সিস্টেম, সোশ্যাল সিস্টেম এন্ড কি বলো ওয়ে অফ লাইফ, জীবন পদ্ধতি। আর একটা কিভাবে, আর একটা হলো দর্শন, বিজ্ঞান ও শিল্পকলা সৃষ্টির মাধ্যমে, মধ্য দিয়ে। তাহলে সৃষ্টির মধ্য দিয়ে মানে বাই ক্রিয়েটিং, সৃষ্টির দ্বারা, সৃষ্টির মাধ্যমে। বাই ক্রিয়েটিং কি কি বলো, ফিলসফি, সায়েন্স এন্ড কি বলো আর্টস। বাই ক্রিয়েটিং ফিলসফি, সায়েন্স এন্ড আর্টস, এই দুইটা অ্যাডভার্বিয়াল আমি পেয়ে গেলাম। প্লিজ এবার অনুবাদটা দেখা তুমি আজকে তোমার বন্ধুরে অনুবাদটা করাইবা। এই বাক্যের অনুবাদটা কি আগে দেখো। আমি একটা অ্যাডভার্বিয়াল বাক্যের শুরুতে নিয়ে আসছি, থ্রু দ্য ক্রিয়েশন অফ ফিলসফি, সায়েন্স এন্ড আর্টস, এটা একটা অ্যাডভার্বিয়াল আগে নিয়ে আসছি। ম্যান শোজ, এক্সিবিটস, পোর্ট্রেটস, যেটা তুমি বলো কি হিজ কালচারাল এবিলিটি। এরপরে কি কিভাবে, বাই ইন্ট্রোডিউসিং developed state system, social system and lifestyle বা way of life. প্লিজ তোমরা আমি ক্যামেরা সবকিছু বন্ধ করে আমার দিকে দেখো। বাক্যটা হলো শুধু একটু বুঝো, তোমার কাছে একটা আমানত দিয়ে রাখলাম। এই বাক্যটাও তুমি কি করবা, বন্ধুরে বুঝাইবা, বলবা যে এই বাক্যটা অনুবাদ করলে কেমন তুমি করবা। দেখো, দর্শন, বিজ্ঞান ও শিল্পকলা সৃষ্টির মধ্য দিয়ে, মনোযোগ দিয়ে দেখো, দর্শন, বিজ্ঞান ও শিল্পকলা সৃষ্টির মধ্য দিয়ে উন্নতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা ও জীবন পদ্ধতি প্রবর্তনের মধ্য দিয়ে মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে। দেয়ার আর টু অ্যাবসলিউট অ্যাডভার্বিয়াল হিয়ার, মধ্য দিয়ে। কিভাবে, প্রশ্নের উত্তর আমরা দুইটা উত্তর পাইছি। কিভাবে, এটা প্রবর্তনের মাধ্যমে, এইটা সৃষ্টির মাধ্যমে। এই দুইটা আমরা অ্যাডভার্বিয়াল পাইছি। এক নম্বর, এই দুইটা অ্যাডভার্বিয়াল বাদ দিয়ে বলো আমরা সাবজেক্ট পেয়ে গেল মানুষ প্রদর্শন করে, ম্যান শোজ হিজ কালচারাল এবিলিটি। এটা হলো আমার একসাথে থাকতে হবে। তাহলে কিভাবে, একটা হলো যে দর্শন, বিজ্ঞান ও শিল্পকলা সৃষ্টির মাধ্যমে, থ্রু দ্য ক্রিয়েশন অফ সায়েন্স, ফিলসফি, সায়েন্স এন্ড আর্টস, এটা একটা অংশ। আর কিভাবে, ওই যে থ্রু বা বাই ইন্ট্রোডিউসিং কি বলো কি উন্নতশীল রাষ্ট্র ব্যবস্থা, ডেভেলপড স্টেট সিস্টেম, সোশ্যাল সিস্টেম এন্ড কি বলো ওয়ে অফ লাইফ বা লাইফ সিস্টেম বা ওয়ে অফ লাইফ, যেটাই বলো, হ্যাঁ, লাইফস্টাইল। এখন আমারে বলো, এই পুরো বাক্যটা অনুবাদ করার সময় দুনিয়ার সকল মানুষের এক জায়গায় শুধু অনুবাদটাতে ঠিক থাকতে হবে। এটা হলো এই, আমরা যদি বলি ম্যানটাকে আমরা শুরুতে রাখবো, ম্যান, এটা হলো ম্যান সাবজেক্ট, শোজ হলো ভার্ব, হিজ কালচারাল এবিলিটি। তুমি যদি বলো যে আমি পরাকাষ্ঠা শব্দ বসাতে চাই, পরাকাষ্ঠা শব্দ আমার ইংরেজি জানা নাই, তুমি বলতে পারো যে ম্যান শোজ হিজ আটমোস্ট কালচারাল ক্যাপাবিলিটি, ম্যান শোজ হিজ সুপ্রিম কালচারাল, ম্যান শোজ হিজ কি বলো গ্রেট শব্দটা ব্যবহার করলাম, মানে তুমি পরাকাষ্ঠা শব্দটা নাই, এটা হলো এক্সেলেন্স অফ হিজ কালচারাল অপরচুনিটি। ম্যান শোজ হিজ এক্সেলেন্স অফ হিজ কালচারাল অপরচুনিটি, কালচারাল এবিলিটি। তুমি পরাকাষ্ঠা শব্দের একটা দ্রুততম অনুবাদ হয়তো এক্সেলেন্স, সুপ্রিমিটি, এরপরে কি বলো তোমার আটমোস্ট, এমন একটা শব্দ দিয়ে তুমি হয়তো অনুবাদটা করতে পারো। এখন আমার সাথে বলো, তাহলে মানুষ প্রদর্শন করে থাকে তার সর্বোচ্চ সাংস্কৃতিক পরাকাষ্ঠা, ম্যান শোজ হিজ আটমোস্ট কালচারাল এবিলিটি। এই আমার সাবজেক্ট ভার পেয়ে গেলাম। অ্যাডভার্বিয়াল আমরা সবগুলো একসাথে না বসাই, এই একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর একটা এইখানে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার আমারে বলো, আমি কি সবগুলো অ্যাডভার্বিয়াল একসাথে বসাইতে বলছি নাকি আগে পরে বসাইতে বলছি? সবগুলো অ্যাডভার্বিয়াল একসাথে বসাইলে ভালো লাগে না। অর্থাৎ আমরা যদি বলতাম ম্যান শোজ হিজ আটমোস্ট কালচারাল এবিলিটি বাই ইন্ট্রোডিউসিং progressive state system, social system and lifestyle through the, এই দুই পরে আমরা যদি থ্রোটা বলতাম আমাদের ভালো লাগতো না। এর জন্য একটা অ্যাডভার্বিয়াল আমি আগে নিয়ে আসছি, through the creation of science, philosophy, science and arts, man shows his। অথবা আমরা যদি by introducing progressive step, by introducing
বাই ইন্ট্রোডিউসিং ডেভেলপ, এই কথাটা যদি আমি আগে নিয়ে আসতাম, বাই ইন্ট্রোডিউসিং ডেভেলপড social state system, social system and way of life, man shows his cultural ability through the creation of philosophy, science and arts. আমি যদি অ্যাডভার্বিয়াল আগে করে করে বসাই, কোনো আপত্তি আছে কিনা? সমুঝ মে আয়েগা? তোমরা কি আমার কথা বুঝছো কিনা? আমি যদি প্রথম অ্যাডভার্বটারে শেষে নেই অথবা দুইটা অ্যাডভার্ব একসাথে বসাই, কারোর কোনো আপত্তি আছে কিনা বলো? ওকে, মনে রাখবো, যত সহজে বলে ফেলছি। আমি তো অনুবাদটা প্র্যাকটিক্যাল করাইছি, সবার হাত দুটায় বসা ছিল, অনুবাদ দেখে পড়া কাজটা দেখে তোমরা তো নাই হয়ে গেছো। আবার আমি তোমার সিস্টেম দেখাচ্ছি। আমি এই পুরো বাক্যটাতে দেখালাম যে আমার এই এত বড় হাবিজাবি বাক্যের মাধ্যমে আমার শুধু একটা পয়েন্টে ধরার ছিল, মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্য প্রদর্শন করে। প্লিজ থিঙ্ক ইজিলি। বাক্যের আগে কুরবানির গরুটাকে শোয়াও, আগে আমার সাবজেক্ট ভার্বটা বের করো। মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্য কিভাবে? এইটা সৃষ্টির মাধ্যমে, এইটা প্রবর্তনের মাধ্যমে। যেহেতু দুইটা উত্তর পাইছি আমি, কিভাবে? একটা অ্যাডভার্বিয়াল লাগে বসাই ফেলি, যে কোনো একটা অ্যাডভার্বিয়াল। তো আমি একটা অ্যাডভার্বিয়াল, থ্রু দ্য ক্রিয়েশন অফ সায়েন্স, আর্টস এন্ড ফিলোসফি। তুমি যদি মানে ফিলোসফি, সায়েন্স আর্টস, ফিলোসফি, কোনো সমস্যা নেই, আগে একবার করে বসাও, নো প্রবলেম। থ্রু দ্য ক্রিয়েশন অফ সায়েন্স, আর্টস এন্ড ফিলোসফি, অথবা থ্রু দ্য, কারণ আগে তৈরি হয়েছে কিন্তু ফিলোসফি। থ্রু দ্য ক্রিয়েশন অফ philosophy, science and arts, a man shows his utmost supreme cultural ability, cultural capability, the excellence of his cultural ability by introducing, by creating কি বলো, standard social system, কি বলো, developed sophisticated way of life, এগুলো হাবিজাবি সৃষ্টি করার মাধ্যমে। কথা কি আমি বুঝাইতে পারছি? ইয়েস অর নো বলো, ওকে বলো। ওকে, ডান। আচ্ছা, যদি কেউ লিখতে সময় না পাও, হেডফোন দিয়ে কানে কানে জিস্ট কথাটা টাইনে টাইনে শুনবা, দ্রুত শুনবা, স্পিডটা বাড়াই দিবা, দ্রুত কথা শুনতে পারবা। ওকে, এবার আসো, পরীক্ষা আসছে। একটা বাক্য দেখো, আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরালে লুকিয়ে আছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ। আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরালে লুকিয়ে আছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ। আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরালে লুকিয়ে আছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ। প্লিজ ফুল হ্যান্ড বাক্য দেখি। বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গনের হাবিজাবি কত কথায় তো আসে। হ্যাঁ, স্মৃতি বিস্মৃতির অন্তরালে, আমি নিজেই বিস্মৃত হয়ে গেছি বাংলা দেখা। এটা সম্ভবত অডিটর পরীক্ষার একটা ট্রান্সলেশন। আচ্ছা, আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরালে লুকিয়ে আছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ। কে লুকিয়ে আছে? কে লুকিয়ে আছে? আচ্ছা, ওকে, হ্যাঁ, তাহলে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ লুকিয়ে আছে। তাহলে তাহলে দ্য অ্যাওয়েকেনিং, তাহলে আমি বলি বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ। অনুবাদটা কিন্তু এইভাবে হবে, দেখো, এর যেখানে পাইবা সেখানে আগে অফ রাখবা, এ অফ রাখলাম। তাহলে কি হলো? দ্য জাগরণ অফ বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গন, দ্য জাগরণ অফ বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গন। তাহলে আমরা যদি অনুবাদ করি, দ্য অ্যাওয়েকেনিং, দ্য রাইজ, ঠিক না, দ্য মুভমেন্ট, তুমি যে কোনো একটা শব্দ দিয়ে তুমি জাগরণ শব্দটা বের করো। দ্য রাইজ অফ তোমার বৈচিত্র্যময়, ডাইভার্স, কি বলো, বিউটিফুল, কালচারাল এরিয়া। তুমি এত কিছু বাদ দিয়া তুমি সহজ করে বলতে পারো দ্য রাইজ অফ কালচারাল থট, কালচারাল ফিল্ড, বুঝছো কিনা? মানে কি বললেন, দ্য রাইজ অফ মানে ভার্সাটাইল কালচারাল এরিনা, যে কোনো একটা তুমি শব্দ ব্যবহার করলা, এটা হলো আমার সাবজেক্ট। তাহলে লুকিয়ে আছে। তুমি রাইজের পরিবর্তে তুমি যদি বলো যে আমি থট ব্যবহার করব, কোনো সমস্যা হবে না, কারণ এই সমস্ত অনুবাদে আমরা অনেক ক্ষেত্রে অনুবাদ করি না। তুমি কাছাকাছি গিয়ে যদি ভাবটা আবিষ্কার করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে দ্য থট অফ কালচার, দ্য থট অফ বিউটিফুল কালচারাল
এরিয়া, হ্যাঁ, দ্য থট অফ বিউটিফুল কালচারাল কি বলো এরেনা, যেটি তুমি ব্যবহার করো, অথবা বলো দ্য রাইজ অফ বিউটিফুল কালচারাল থট, লুকিয়ে আছে। লুকিয়ে আছে ইংলিশ কি? ইজ হিডেন, ইজ হিডেন। অথবা তুমি সরাসরি বলতে পারো নিহিত আছে, লাইজ। কোথায় লাইজ? আমাদের কোথায়? আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরালে, বিহাইন্ড, অথবা লাইজ ইন দিতে পারো, অথবা হিডেন বিহাইন্ড। লাইজ ইন দিলে চলবে, লাইজ ইন কোথায় বলো? স্মৃতি বিস্মৃতির অন্তরালে। হ্যাঁ, কোথায় বলো? লাইজ ইন আওয়ার কি বলো? স্মৃতি বিস্মৃতির কি বলো? স্মৃতি বিস্মৃতি কি? স্মৃতি বিস্মৃতির অন্তরালে মানে খুব ডিফিকাল্ট বিষয় না? স্মৃতি বিস্মৃতির অন্তরালে তোমরা কি অনুবাদ বের করতে চাও? আমার একটা অনুবাদ শব্দ বলো। স্মৃতি বিস্মৃতির অন্তরালে তুমি কি বলতে চাও? একটা শব্দ বলো দেখি। মেমোরি। যখন আমার মাথার, আমাদের চিন্তা চেতনার মধ্যে আছে, হ্যাঁ, মেমোরি। ইলিউশন টিলিউশন কিছু দরকার নেই, ইন আওয়ার মেমোরি, আনফরগেটেবল মেমোরি, কিচ্ছু লাগবে না। তাহলে হ্যাঁ, ইন আওয়ার মেমোরিজ, এই মেমোরি শব্দটারই যখন অনুবাদ তুমি দেখতেছো স্মৃতি, লাইজ ইন আওয়ার মেমোরিজ। সহজ বিষয়। এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে যখন তুমি বলো যে স্মৃতি, স্মৃতি ইংলিশ কি, আবার বিস্মৃতি ইংলিশ কি, আবার অন্তরাল ইংলিশ কি, প্লিজ আমারে ধরে মাফ করো, আমি এত ইংলিশ জানি না, আমার তো ইংরেজি সংকট আছে ভাই, আমার একটু শুধু শোনো। দ্য রাইজ অফ বিউটিফুল, আমি বৈচিত্র্যময় শব্দ ইংরেজি জানি না, এজন্য আমি বিউটিফুল দিয়ে চালাইলাম। দ্য রাইজ অফ বিউটিফুল কালচারাল থটস, হ্যাঁ, লাইজ ইন আওয়ার মেমোরিজ, লাইজ ইন আওয়ার মেমোরিজ, ইন আওয়ার মেমোরি, কোনো সমস্যা নেই। ওকে, দেখো, ওকে, ওকে, ইন আওয়ার মেমোরিজ। আমি তোমার আবারও একটা মেসেজ দিতে চাইলাম। দেখো, যখন আমরা শুনছি আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরালে, এই কথা শুনে আমরা বিস্মৃত, আমার জ্ঞান বিস্মৃত হয়ে গেছে, আমি নিজে বুঝে গেছি স্মৃতি বিস্মৃতির আবার অন্তরালে কি। প্লিজ তাহলে দেখো, আমি যে অনুবাদ করার সময় কি তোমার আমার অনুবাদ হয়েছে কিনা আগে বলো। আমি বাক্যতে বুঝেছি যে আমাদের চিন্তার মধ্যে আমরা কিন্তু, হ্যাঁ, বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ আমাদের, অর্থাৎ আমাদের মাথার মগজের মধ্যে চিন্তা চেতনা স্মৃতিতে অনেক চমৎকার সাংস্কৃতিক মানে চিন্তা চেতনা থাকে গেছে। আমরা পয়লা বৈশাখ আসলে আমরা অ্যালার্ট থাকি, আমরা এই কি বলে না, ওই তোমার ফাল্গুন মাস আসলে আমরা বিভিন্ন পিঠে উৎসব করি, বিভিন্ন দুর্গাপূজা, ঈদুল আজহার সামনে আসতেছে, এই যে আই এম অ্যালার্ট, তুমি বাড়িতে যাবা, এই যে সামনে আমার কুরবানির ঈদ। তাহলে কি হলো? দ্য রাইজ অফ ভেরিয়াস কালচারাল থটস, হ্যাঁ, লাইজ ইন আওয়ার মেমোরি। আমাদের চিন্তা চেতনার মধ্যে অনেক সাংস্কৃতিক চিন্তা, মানে সাংস্কৃতিক ভাব আমাদের মনের মধ্যে রয়ে গেছে। তাহলে আমি এই পুরো বাক্যটায় বললাম যে এই যেহেতু এগুলো খুবই আমাদের এই নন ক্যাডার পরীক্ষায় অল্প অনুবাদের জন্য বেশি সময় থাকে না, তুমি যখনই when you are completely motivated by the sentence and the words in the places, you will be misguided sure. তুমি অবশ্যই মিসগাইডেড হবে, কারণ তুমি অনুবাদ খুঁজতে যাবে স্মৃতি বিস্মৃতির অন্তরালে। আরে বিহাইন্ড আওয়ার মেমোরি অ্যান্ড ফরগেটফুলনেস, দরকার আছে এগুলার কথা। মানে আবার বৈচিত্র্যময় ইংরেজি জানো না তুমি, ডাইভার্স দরকার আছে, তুমি কালারফুল দাও, বাদ দাও, তুমি দ্য রাইজ অফ কালচারাল থট, হ্যাঁ, লাইজ ইন আওয়ার মেমোরি। সহজ করে বলুন, তাই তো বলছে, এটা অনুবাদ আরো স্ট্যান্ডার্ড অনুবাদ হয়েছে। আমি কিন্তু একটা কথা বলছি, স্ট্রাকচার পরিবর্তন করে অনুবাদ করলে অনুবাদ সুন্দর হয় তা না, অনুবাদ কি হয় বলো, সহজ হয় তা না, সুন্দর হয়। হ্যাভ ইউ রিসিভ মাই পয়েন্ট? তোমরা কি আমার পয়েন্টটা বুঝছো কিনা? আমি তোমার এই বাক্যের মধ্যে এইটাই বুঝাইতে চাইছি যে আমার যখন বাক্যটা কঠিন মনে হচ্ছে আমার কাছে, আমি আমার মতো করে চিন্তাটা সহজ করি। যখনই তুমি আমাদের স্মৃতির অন্তরালে লুকিয়ে আছিস, তুমি বলো যে a colorful cultural thought, a beautiful cultural thought is hidden in our memory. আমি তোমার বুঝাতে চাচ্ছি যে দেখো, বাক্যটা যখন কঠিন আমার কাছে মনে হচ্ছে, আমি শব্দ পারছি না, আমি অন্তরালে ইংলিশ যাইতে পারতেছি না, আমি এই সাংস্কৃতিক ওই স্মৃতি বিস্মৃতি, আমি বুঝছি বাক্যটাতে বলা হয়েছে যে এ বিউটিফুল কালচারাল থট হ্যাজ, মানে অথবা lies in our memory. A beautiful cultural thought lies in our memory. সুন্দর অনুবাদ তো, এটা তো আরো সহজে বুঝছে।
বাংলাটা জটিল, ইংলিশটা সহজ হয়েছে, ইংলিশটা বোধগম্য অনুবাদ হয়েছে। মনে রাখবা একটা কথা, আমি রিট্রান্সলেশনের সময় রিট্রান্সলেশনের ক্লাস কোনো মতো মিস করো না। অনুবাদ বাণী হলো এমনটা, এটা হলো আমি তোমার প্রথম ক্লাসের কথা বলছিলাম যে অনুবাদ হলো যেমন ওই একটা অনুবাদ বলছিলাম যে একটা অনুবাদ, কুলনা ইয়ানারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, পানি ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ আগুন ঠান্ডা হয়ে গেছে, এটা অনুবাদ। আবার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকাণ্ডে নিক্ষেপ করা হলো, আগুন যেন নন্দন কাননে পরিণত হলো, তাহলে পানি ঠান্ডা হয়ে গেছে, আগুন ঠান্ডা হয়ে গেছে, আর আগুন নন্দন কাননে পরিণত হয়েছে। এখানে একটার মধ্যে অনুবাদ হয়েছে সত্য কথা, আর একটার মধ্যে অনুবাদের সাথে আঙ্গুরের রস মেশানো আছে। তোমরা ওই তুমি আমি বললাম দ্য রাইজ অফ মানে ভেরিয়াস বা ভার্সাটাইল কালচারাল এরিনা ইজ হিডেন ইন আওয়ার মেমোরি ফরগেট বিহাইন্ড আওয়ার মেমোরি ফরগেটফুলনেস। কি অনুবাদ করছো এটা আমি কিচ্ছু বুঝি নাই, অনুবাদ ঠিকই হয়েছে, লাইন পাইলে অনুবাদ করে বসছো। কিন্তু যদি বলো the rise of beautiful thoughts, the rise of beautiful colorful cultural thoughts, the rise of beautiful versatile cultural thought lies in our memory. তুমি সহজে বুঝছো, আরো ভালো লাগতেছে অনুবাদটা। আমি আশা করি আমি আমার পয়েন্টটা বুঝাতে চেয়েছি। নেভার যখনই বাক্য এরকম ধরনের উদ্ভট শব্দ দ্বারা তোমার প্রভাবিত করবে, never should be motivated by the words or sentence given in the passage. Okay, তারপরে এবার আসো, আমরা যদি কিছু ক্লাস বাড়াই নি, তোমার কোনো সমস্যা আছে কারো? তাড়াহুড়া না করে যদি আমি একটু অ্যানালাইসিস করে ধীরে ধীরে যাই, কারোর আপত্তি আছে? মানে চাপ প্রেশার দিও না, একটু যদি ক্লাস বেশি বাড়ে সমস্যা নেই তো, ক্লাস তো কাউন্টিং এর সমস্যা নেই, হ্যাঁ একটু আস্তে আস্তে স্লোলি যাই, কারণ আমরা অনেক প্র্যাকটিস করতে পারবো, অনেকদিন সময় তো, 40টা ক্লাস হলে সমস্যা আছে নাকি কারো? ওকে, তাড়াহুড়া করে চাপ দিও না একটু, হ্যাঁ ওকে, আস্তে আস্তে যাই, স্লোলি যাই, হ্যাঁ ওকে। আচ্ছা এবার আসো, আবার বললাম যদি তুমি আমার সাথে আমি তোমার কথা দিলাম 100টা অনুবাদের বাক্যের সাথে আমার প্রসেসের সাথে তুমি থাকো, ইনশাল্লাহ তুমি তোমার ডেভেলপ হবেই। তুমি একটা বাক্য মানে কারবার করতে পারবা, যে ভাই এটা বানাই ফেলতে পারবো, অনুবাদ বানাইতে পারবা, যেটা শিওর সবগুলো ক্লাস। তুমি আমার সাথে কথা দাও যে কোনো ক্লাস রেকর্ডিং হলে মিস করবা না, তুমি অনুবাদ যে করতে পারবে এটা শিওর, আমি কথা দিলাম ইনশাল্লাহ। ওকে আসো, পরের বাক্যটা দেখো, সামাজিক বিধিনিষেধ ও ঘেরাটোপের রহস্য ছিন্ন করে প্রতিনিয়তই বেরিয়ে আসে সাংস্কৃতিক জগতের নব নব রূপ। ওই যে অডিটর পরীক্ষার প্রশ্নটা এটা। তো চলো আমরা এবার দেখো, ওই যে দিস ইজ অ্যাভয়েডেবল টাফ ওয়ার্ড, এই যে দেখো কি সামাজিক বিধিনিষেধ ও ঘেরাটোপের রহস্য ছিন্ন করে। আচ্ছা আসো, তাহলে সামাজিক বিধিনিষেধ ও ঘেরাটোপের রহস্য ছিন্ন করে প্রতিনিয়তই বেরিয়ে আসে সাংস্কৃতিক জগতের নব নব রূপ। ওকে, এবার বলো আমাদের এই বাক্যের সাবজেক্টকে। যখন সাবজেক্ট বের করা ছাড়া অনুবাদে যাইও না, তাকে বলো সাবজেক্টকে। কে বেরিয়ে আসে? কে বেরিয়ে আসে? আমরা সবসময় বেরিয়ে আসে, এই ভার্বটা কি প্রশ্ন করো সবসময়, কে বেরিয়ে আসে? কমেন্ট বক্সে লিখো, কে বেরিয়ে আসে? কে বেরিয়ে আসে? ওকে, সাংস্কৃতিক জগতের নব নব রূপ। এখানে একটা অফের কাজ আছে, তাহলে তুমি আমার সাথে বলো, এটা তোমার বন্ধুরে বোঝানোর সময় বলবা কি, শোনো ছোট ভাইটা বোঝানোর সময় বলবা যে শোনো সাংস্কৃতিক জগতের নব নব রূপ ইংলিশ কি বলবো জানো? ইংলিশ হলো দা নব নব রূপ অফ সাংস্কৃতিক জগৎ। অফ দিয়ে আগে ঠিক করে ফেলো, দা নব নব রূপ অফ সাংস্কৃতিক জগৎ। তো নব নব ইংলিশ কি? নতুন, দ্য নিউ ফর্মস। দেন আবার বললো দ্য নিউ ফর্মস, দরকার নেই, দ্য নিউ ফর্মস of cultural field, the new forms of cultural field, cultural area, cultural কি বলো dimension, the new forms of cultural dimension, cultural thought। আচ্ছা কি কালচার, তুমি জগৎ যেটি তুমি পাবো, কালচারাল থট, কালচারাল ওয়ার্ল্ড, তাহলে the new form of cultural world। আচ্ছা বেরিয়ে আসে, বেরিয়ে আসে ইংলিশ কি? বেরিয়ে আসা ইংলিশ কি? বেরিয়ে আসা কিছু না, কামস দিলে তো হয়, ইমার্জেস।
রাইজেস, তাহলে কামস, বেরিয়ে আসে। শেষ, কাজ শেষ। তোমার সাথে আমার কমিটমেন্ট একটুকু আমার ঠিক থাকলেই হবে। কি the new forms of cultural world emerges, rises, comes regularly, continually, continuously, যেটা তুমি দাও, recurrently, ছিন্ন করে। আগামী এই নেক্সট ক্লাসে পাইবা ছিন্ন করা ইংলিশ হলো, আমরা যেখানে আগামী ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, প্রেজেন্ট পার্টিসিপলের কথা আছে এখানে। ইয়া আমরা আগামী ক্লাসে পড়বো অন্তমান দ্বিতীয় ইয়া, বা আজকে ক্লাসও আসতে পারে যদি সামনে থাকে। অন্তমান দ্বিতীয় ইয়া থাকলে প্রেজেন্ট পার্টিসিপল। দরজা বন্ধ করিয়া, ক্লোজিং দ্য ডোর। হ্যাঁ, ভাত খাইয়া, ফিনিশিং ডিনার, ফিনিশিং নাস্তা করিয়া, ফিনিশিং মাই ব্রেকফাস্ট, ইয়া থাকলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। তাহলে ছিন্ন করিয়া ব্রেকিং দ্য মিস্ট্রি, কিসের? সামাজিক বিধিনিষেধ ও ঘেরাটোপ। এখন শোনো, ঘেরাটোপের ইংলিশ করতে গিয়ে আমরা ক্লান্ত হই। ঘেরাটোপের ইংলিশ আমি জানি না। আমি বলেছি দিস ইজ অ্যাভয়েডেবল টাফ ওয়ার্ড। ঘেরাটোপ শব্দটা বাদ দিয়ে অনুবাদ করো। ঘেরাটোপ আমি বাংলায় বুঝি নাই। তাহলে আমি বললাম যে সোশ্যাল রুলস এন্ড রেগুলেশন, সোশ্যাল রুলস এন্ড রেস্ট্রিকশনস। আমি যদি বলি সামাজিক বিধিনিষেধ, সোশ্যাল রুলস এন্ড রেস্ট্রিকশনস, সামাজিক বিধিনিষেধ। তাহলে দেখো, আমি আমার অনুবাদটা দিকে একটু তাকাও, অনুবাদটা দিকে একটু দেখো। The new forms of cultural field, the new forms of cultural field emerges হবে, কিন্তু emerges, comes out। হ্যাঁ, সরি, যদি ফর্মস বলি, আমি ভুল বলছি, যদি ফর্মস বলি, আমি ফর্মস ব্যবহার করছি, এখানে প্লুরাল ব্যবহার করছি, অবশ্যই ইমার্জ হবে, হবে না এখানে। দ্য নিউ ফর্ম, যদি ফর্মস যেহেতু বলছি, অথবা এখানে ইমার্জ হবে। কাম আউট বলবো, রিভিল হবো, এপিয়ার হবে, যেটা তুমি দাও। ওকে, রাইজ দেবা। তাহলে দ্য নিউ ফর্মস অফ কালচারাল ফিল্ড, কালচারাল ওয়ার্ল্ড ইমার্জ, অথবা আর ইমার্জিং, কন্টিনিউয়াস করলে সমস্যা নাই, কন্টিনিউয়ালি, ব্রেকিং দ্য মিস্ট্রি অফ সোশ্যাল, কি বলো, সিস্টেম এন্ড রেস্ট্রিকশন। এখন আমারে বলো, এই কন্টিনিউয়ালি শব্দটা কি আমরা এই মূল ভার্বের আগে বসাতে পারবো কিনা? অ্যাডভার্ব অফ ম্যানার ইজ দ্য নিউ ফর্মস অফ কালচারাল ওয়ার্ল্ড কন্টিনিউয়ালি ইমার্জ, অথবা কন্টিনিউয়ালি ইমার্জিং। বলো, আমরা কন্টিনিউয়ালি শব্দটা মূল ভার্বের আগে নিতে পারবো কিনা? ইয়েস। আমরা কি ব্রেকিং দ্য মিস্ট্রি অফ সোশ্যাল সিস্টেম এন্ড রেস্ট্রিকশন, এই কথাটাকে আমরা যদি শুরুতে নিয়ে আসি, তাতে আর কারোর আপত্তি আছে কিনা? Breaking the mystery of social system and restriction, the new forms of cultural field are continually emerging. দেখো তো ভালো লাগে না? তোমার দিকে দেখো, দেখো তো। আমি যদি বলি the new forms of cultural world, cultural dimension are continually emerging, continually coming. Emerging দিলে ভালো লাগে এখানে, emerging। আচ্ছা, সরি, breaking the mystery of social system and restriction। আবার দেখুন, শুরু নিয়ে আসি, অ্যাডভার্বিয়াল এটা শুরুতে আনো। breaking the mystery of social system and restriction, social rules and regulation, তুমি যদি সহজে বলো। the new forms of cultural world are emerging, are continually emerging। আমার কথা বুঝছো কিনা? Have you received my point? Yes, ডান বলে দাও। ওকে, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, এবার আসো। এই বৈচিত্র্যময় সংস্কৃতিতে খুব মনোযোগ ছিল। এই বৈচিত্র্যময় সংস্কৃতিকে নিজ নিজ মনন ও প্রতিভা দিয়ে বিভিন্ন সময় গুণীজনেরা সমৃদ্ধ করেছেন, এবং তাদেরই একজন ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। At first, follow note 1. There are two. This is the compound sentence, and we have found two absolute sentences. দুইটা স্পষ্ট বাক্য আমরা পেয়েছি।
এই বৈচিত্র্যময় সংস্কৃতিকে নিজ নিজ মনন এবং প্রতিভা দিয়ে বিভিন্ন সময় গুণীজনেরা সমৃদ্ধ করেছেন। দিস ইজ জাস্ট পার্ট 1। এবং তাদেরই একজন ছিলেন সেকেন্ড ওয়ান, বা এবং রেখা দাও। এই আচ্ছা, এবার বলো কে সমৃদ্ধ করেছেন? কে সমৃদ্ধ করেছেন? কে কে সমৃদ্ধ করেছেন? গুণীজনেরা। তাহলে দা গুণীজন, তাহলে দা গুণীজন অথবা দা গুণীজনস। তাহলে দা গুণীজনস হ্যাভ সমৃদ্ধ করেছেন, enriched, enlightened, illuminated, হ্যাঁ তাই না? আচ্ছা তাহলে কি ডেকোরেটেড, তুমি জেনে দিলা। বিভিন্ন সময় at different time, তারপরে কি দিয়ে? নিজ নিজ মনন এবং প্রতিভা দিয়ে, by their own কি বলো own thoughts and talents। তারপরে কি বলো সরি আমি একটু বলছি, প্রশ্নটা ধারাবাহিক বলি। কে গুণীজনেরা? দ্য ওয়াইজ, দ্য ট্যালেন্টেড পারসনস, হ্যাঁ, দ্য ওয়াইজ ম্যান। এনিয়ান দিলে দ্য ওয়াইজ দিলে ম্যান দেওয়া লাগবে না, দ্য ওয়াইজ গুণীজনেরা, দ্য ট্যালেন্টেড পারসনস সমৃদ্ধ করেছেন। তাহলে এনরিচড, হ্যাভ এনরিচড। কি সমৃদ্ধ করেছেন? কি সমৃদ্ধ করেছেন? এই বৈচিত্র্যময় সংস্কৃতিকে। দিস কি বলো কালারফুল ডাইভার্স কি না এটা কালচার। তাহলে দ্য ওয়াইজ এনরিচড, দ্য ওয়াইজ হ্যাভ এনরিচড, গুণীজনেরা দ্য স্কলার্স হ্যাভ এনরিচড কি দিস বিউটিফুল কালচার, দিস ভার্সাটাইল কালচার। হ্যাঁ, কিভাবে? কখন? এট ডিফারেন্ট টাইম। কিভাবে? নিজ নিজ তেলে বাই দেয়ার ওন কি বলো গিফটেড ট্যালেন্ট অর থটস, এরকম। ওকে, এন্ড রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ওয়ান অফ দেম। ওকে, আচ্ছা তাহলে আবার দেখো অনুবাদটা একটু দেখাও। এবার বলো, আমি এখানে দা ওয়াইজ ব্যবহার করলাম, একটু এইটার একটু ব্যাখ্যা বলে রাখি। ওয়াইজ ব্যবহার করে কেন হ্যাভ ব্যবহার করেছি, কেউ ব্যাখ্যা বলতে পারবে কিনা? আমার প্রথম প্রশ্নটা এখানে শোনো। এখানে ব্যবহার করলাম দা ওয়াইজ, আবার এখানে ব্যবহার করছি হ্যাভ। আবার আমারে বলো ওয়াইজ এর পরে হ্যাভ কেন ব্যবহার করলাম? কারণ আমরা জানি অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসালে এটা প্লুরাল নাউন হিসেবে গণ্য হয়। আবার শোনো, অ্যাডজেক্টিভের পূর্বে যদি আর্টিকেল বসাই দিই, আমরা আর্টিকেল দি বসাই, যেমন দা পুয়ার, দা রিচ, দা পায়াস, দা ওল্ড, দা ইয়াং, দা ভার্চুয়াস। হ্যাঁ, তাহলে এগুলো দা পুয়ার মানে দরিদ্ররা, দা রিচ মানে ধনীরা, দা ওল্ড মানে বৃদ্ধরা, দা ইয়াং মানে তরুণেরা, দা ওয়াইজ মানে জ্ঞানীরা, হ্যাঁ গুণীজনেরা। হ্যাঁ, তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসাইলে প্লুরাল হয়ে যাবে। আর তুমি যদি ওয়াইজ ম্যান বলো তাহলে জ্ঞানী লোকেরা, কোনো সমস্যা নেই, তখন আবার ম্যান দিলে আবার সেটা অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য হবে। তাহলে কি বললাম? দা ওয়াইজ অথবা দা ট্যালেন্টেড পারসনস, এই পারসন হবে না কিন্তু এখানে, কিন্তু পারসনস হবে। হ্যাঁ, দা ট্যালেন্টেড পারসন, দা স্কলার, দা স্কলার্স। তাহলে দা ওয়াইজ বললে অ্যাডজেক্টিভটা প্লুরালের কাজ করছে। দা ওয়াইজ, দা ট্যালেন্টেড পারসনস হ্যাভ এনরিচড, কি এনরিচ করেছে? দিস অ্যামেজিং, দিস বিউটিফুল কালচার। ঠিক আছে কিনা? কিভাবে? বাই দেয়ার ওন মেরিটস অথবা ওন ট্যালেন্টস। কখন? এট ডিফারেন্ট টাইমস, এন্ড ওয়ান অফ দেম ওয়াজ রবীন্দ্রনাথ ঠাকুর, বা রবীন্দ্রনাথ ঠাকুর ওয়ান অফ দেম। আচ্ছা, এখন আমার বলো, যদি আমরা এই বাক্যের মধ্যে শুধু আমাদের কমিটমেন্ট এতটুকুই, দ্য ওয়াইজ হ্যাভ এনরিচড দিস অ্যামেজিং কালচার। আবার খেয়াল করো, এই বাক্যের মধ্যে শুধু আমরা এতটুকুই ঠিক রাখবো যে এই বৈচিত্র্যময় সংস্কৃতিকে নিজে নিজে, এই পুরো বাক্যের মধ্যে আমরা বলবো যে গুণীজনেরা সমৃদ্ধ করেছেন। কি সমৃদ্ধ করেছেন? আর নিজ নিজ মনন ও প্রতিভা দিয়ে, এই যে অ্যাডভার্বিয়ালটা, এই অ্যাডভার্বিয়ালটা নিজ নিজ মনন এবং প্রতিভা দিয়ে, নিজ নিজ মনন এবং প্রতিভা দিয়ে, আর বিভিন্ন সময়ে, এই দুইটা অ্যাডভার্বিয়াল আমরা যে কোনো জায়গায় বসাই দিই। মানে অ্যাডভার্বিয়াল আবার বলি, যারা প্রথম ক্লাস করতেছো, কিবা কাকে ছাড়া অন্য সকল প্রশ্ন উত্তরে অ্যাডভার্বিয়াল পাওয়া যায়। কোথায়, কখন, কিভাবে, কেমন। নোট টু কেউ ভুলো না, কখনোই ভুলো না। কোথায়, কখন, কিভাবে, কেমন, কেন, এই প্রশ্নগুলো করলে উত্তর অ্যাডভার্বিয়াল হয়। এগুলো আমরা যে কোনো জায়গায় বসাইতে পারি। তাহলে আমরা যদি বলি এট ডিফারেন্ট টাইমস, উইথ দেয়ার কি বলো, at different times, the wise people, the scholars, the talented persons, with their own merits and talents, have enriched this versatile, but this colorful
কালচার, কোনো প্রবলেম আছে কিনা। আবার বললাম অ্যাডভার্বিয়াল গুলো আমরা যে কোনো জায়গায় বসাইতে পারি, শুধু আমরা একটুকে ঠিক রাখছি। দেখো এই বাক্যের মধ্যে যে গুণীজনেরা, দ্য স্কলার্স, দ্য ট্যালেন্টেড পারসনস অথবা দ্য ওয়াইজ হ্যাভ এনরিচড দিস ভার্সাটাইল বা দিস বিউটিফুল কালচার, এই সুন্দর সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। কখন করেছেন, কিভাবে করেছেন, এই দুইটা প্রশ্নের উত্তর আমরা যে কোনো জায়গায় বসাইলে আমাদের কোনো সমস্যা নাই। এবং তাদেরই একজন, এবং ওয়ান অফ দ্যাম ইজ দ্য ওয়ার্ল্ড রবীন্দ্রনাথ ঠাকুর, দ্য ওয়ার্ল্ড পোয়েট অথবা দ্য ওয়ার্ল্ড পোয়েট রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, আর আছে কিনা এখানে দেখি। ওকে, আচ্ছা, আগামী ক্লাসটা আমি প্রেজেন্ট পার্টিসিপেলের ব্যবহার আছে, আমি তাড়াহুড়ো করতে চাই না এখানে। আগামী ক্লাসটাতে অনেক একটু লম্বা সময় টানবো। হ্যাঁ, আচ্ছা, আজকে একটু সময় নেই, রবীন্দ্রনাথ ঠাকুর দ্য ওয়ার্ল্ড পোয়েট ওয়াজ ওয়ান অফ দ্য স্কলার্স। হ্যাঁ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, হু দিয়ে আবার কি দিবা? হ্যাঁ, আজকে কি আমি একটু নিতে পারি এই পরে নোটটা? ওকে, একটু পরে এই সামনে একটা নোট আগে রাখি একটু। ওকে, একটু সময় দাও, 5 মিনিট সময় দাও। আচ্ছা, এবার শোনো, এবার নোট 4 এর পয়েন্ট হলো, নোট 4 আমি আগামী ক্লাস বা রিভিউ করবো, টেনশন নিও না। এটা খুব ভাইটাল একটা, বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে, ষষ্ঠ কথা, বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে অন্তমান দ্বিত্ব ইয়া থাকলে ইংরেজি করার সময় প্রেজেন্ট পার্টিসিপল হয়, অথবা পারফেক্ট পার্টিসিপল হয়, অথবা প্রিপজিশন প্লাস জিরানযুক্ত বাক্য হয়। ওকে, খুব ভালো করে খেয়াল করো। ইয়া একটা বাক্য যদি দেখো, এ ধরনের বাক্যকে হোয়েন, হোয়াইল, বিফোর, আফটার, অ্যাজ, সিন্স যোগ করে আমরা প্রভৃতি সাবঅর্ডিনেট কনজাংশন যোগ করে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে পারবো। পরে এই কথা পরে। বাড়ি গিয়ে আমি তাকে অসুস্থ দেখলাম, ইয়া, যত ইয়া পাইবা ইংরেজিতে সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ইয়া। তাহলে গোয়িং হোম, বাড়ি গিয়ে, এই যে গোয়িং হোম প্রেজেন্ট পার্টিসিপল। তুমি চাইলে বলতে পারো হ্যাভিং গন হোম, বুঝছো কিনা? হ্যাভিং গন হোম, হ্যাঁ, হ্যাভিং গন হোম, আই ফাউন্ড হিম ইল, হ্যাভিং গন হোম। তাহলে ইয়া, যত ইয়া আছে সব প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, ইয়া শব্দের ইংরেজি বাড়ি গিয়া, কাজটি করি, ইয়া খাইয়া। হ্যাঁ, অথবা আফটার গোয়িং হোম, আফটার গোয়িং গন কেন লিখছে? আফটার হ্যাভিং, আফটার হলে গোয়িং হবে, আফটার গন হবে না। ঠিক করে লিখো, আফটার গোয়িং হোম, আফটার ঠিক করে লিখো, একটু অবশ্যই ঠিক করে লিখো। আফটার গোয়িং হোম আই ফাউন্ড হিম ইল, তাহলে গোয়িং হোম আই ফাউন্ড হিম ইল, হ্যাভিং গন হোম আই ফাউন্ড হিম ইল, অথবা আফটার গোয়িং হোম আই ফাউন্ড হিম ইল। ওকে, আচ্ছা, এবার শুনো, এটা যদি আমরা কমপ্লেক্স করি তাহলে হোয়েন আই ওয়েন্ট হোম আই ফাউন্ড হিম ইল। তাহলে এই যদি আমরা এই অন্তমান দিকটি ইয়া যেগুলো আছে, অর্থাৎ আমরা যদি প্রেজেন্ট পার্টিসিপলকে আচ্ছা, হোয়েন আই ওয়েন্ট হোম আই ফাউন্ড হিম ইল। ওকে, তাহলে ওই এটাকে যদি গোয়িং হোম আই ফাউন্ড হিম ইল, এই গোয়িং হোমটাকে যদি আমরা হোয়েন দিয়ে, হোয়েন, as, since, because, when, while, বিফোর, আফটার দিয়ে একটা ক্লজ দেই, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর হবে। ওকে, তোমরা এবার একটু প্র্যাকটিক্যাল। এখানে একটা নোট বলছিলাম যে কেন আমরা গোয়িং হোম আই ফাউন্ড, গোয়িং টু হোম কেন বলি নাই, একটা প্রশ্ন দেখা দিয়েছিলাম। ওইখানে একদম প্রশ্ন করছিল যে আমরা অফিসে গেলে তো বলি গোয়িং টু অফিস, বাজারে গেলে বলি গোয়িং টু মার্কেট। হ্যাঁ, তাহলে আমরা যদি বলি মসজিদে যাই গোয়িং টু মস্ক, তাহলে বাড়িতে যাই কেন আমরা গোয়িং টু হোম বললাম না? উত্তর হলো আমরা জানি কয়েকটা শব্দ পূর্বে টু বসে না। হোম, অ্যাব্রোড, হিয়ার, দেয়ার, আপ, ডাউন, ফার, নিয়ার। হোম, অ্যাব্রোড, হিয়ার, দেয়ার, আপ, ডাউন, ফার, নিয়ার, এই শব্দগুলো নিচে অ্যাডভার্ব হয়, এগুলোর পূর্বে টু বসে না। অর্থাৎ কাম টু অফিস হবে না, হবে সরি কাম টু অফিস হয়, কিন্তু কাম টু হিয়ার বলি না আমরা, কাম হিয়ার। আবার আমার সাথে একটু কথা বলে নিলাম, 8টা শব্দের পূর্বে আমরা বলি গো টু অফিস, কিন্তু আমরা বলি নাই গো টু দেয়ার বলি না, আমরা বলি গো দেয়ার, কারণ 8টা শব্দ নিজে অ্যাডভার্ব হয়। হোম, অ্যাব্রোড, হিয়ার, দেয়ার, আপ, ডাউন, ফার, নিয়ার, এই শব্দগুলো নিজেই কি হবে বলো? অ্যাডভার্ব হতে পারে, এই জন্য এগুলো পূর্বে আর ইয়া বসে না। ওকে, তো আচ্ছা, আমি এখনই শেষ করে দিচ্ছি এটা। আমি আবার আগামী ক্লাসে অ্যানালাইসিস করে সামনে দেবো। আগামী ক্লাসে প্রায় 9 পর্যন্ত চলে যাবো আশা করি। তোমরা আমার কথা শোনো, একটু প্রথম থেকে একবার একটু রিভিউ করে দেই। আমরা প্রথমে বললাম যে 5টা নোটে পর্যন্ত মনে রাখো। প্রথম নোট হলো মোটিভেটেড না হওয়া, বাক্যের স্ট্রাকচার ঠিক করা, সিম্পল অনুবাদ করতে পারলে সিম্পলটা যদি পুরো করে ফেলতে পারি করে ফেলবো।
যদি কমপ্লেক্স সেন্টেন্স হয় আমরা ভাগ করে ফেলবো কনজাংশনটাকে, আমরা যদি কম্পাউন্ড সেন্টেন্স হয় কনজাংশনটাতে গোল দাগ দেবো। ওই যে এই সমস্ত গুণীজনেরা সমৃদ্ধ করেছেন এই বৈচিত্র্যময় সংস্কৃতিতে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাদের একজন, এবং এই গোল দাগ দিয়ে ফেলেছে, দুইটা বাক্য হয়ে গেছে। যদি বাক্যের স্ট্রাকচার আমার কাছে কঠিন মনে হয়, আমি আমার নিজস্ব কাঠামো ঠিক করবো, যে আমি আমার নিজের মতো করে অনুবাদটা করে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, নিজের কাঠামো। 1 নম্বর হলো কাঠামো ঠিক করা, সিদ্ধান্ত নিয়ে আমি কিভাবে ইয়ে করবো, সিদ্ধান্ত নেওয়া। 2 নম্বরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কাকে কি কোথায় কখন কিভাবে কেমন এই প্রশ্ন করা। তাহলে এইটাই মূল বিষয়। আমি 1000 বার বলে দিতে চাই যে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্টটা বসাই ফেলো, তোমার মোটামুটি কাজ শেষ। অ্যাডভার্বিয়াল কোথায় কখন কিভাবে কেমন আছে এগুলো তুমি আগে পরে যে জায়গায় না বসাও, নো প্রবলেম। তৃতীয় কথা, যদি আমরা মূল ভার্ব খুঁজে না পাই তাহলে একটা টু বি ভার্বকে আমরা সাবজেক্ট হিসেবে বসাবো। যদি আমরা মূল ভার্ব খুঁজে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 19 শতকের ইংরেজ রোমান্টিক কবিতার প্রধানতম, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পরে সাবজেক্ট খুঁজে ভার্ব খুঁজে পাচ্ছি না, সেজন্য আমরা ওয়াজ বসিয়েছি। চতুর্থ কথায় বলছি, কিছু কিছু অ্যাডভার্ব বাক্যের শুরুতে, কিছু কিছু অ্যাডভার্ব মূল ভার্বের আগে পরে বসাই। হ্যাঁ, যেমন অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ম্যানার। দ্য হেডমাস্টার টিচেস আস কোর্ডিয়ালি না বলা বলছি দ্য হেডমাস্টার cordially teaches us, মানে always, usually, generally, occasionally, regularly, just, ever, never, hardly, scarcely, এই ধরনের অ্যাডভার্ব গুলো দেখো একটা মিনিট। তাহলে কি হলো তোমার, এটা হলো নোট 4। নোট 5 আমরা বললাম কি, যে কোনো বাংলা শব্দের হুবহু ইংরেজি জানা না থাকলে, কোনো বাংলা শব্দের হুবহু ইংরেজি জানা না থাকলে আমরা ওইটাকে আমরা বাংলায় আমরা আগে সমার্থক শব্দ বের করার চেষ্টা করব। যদি সমার্থক শব্দ ধরো সমার্থক শব্দ না আসে, তবে আমি এক্সাম্পল দেখলাম যে কঠিন শব্দ 2 ধরনের, একটা হলো অ্যাভয়েডেবল টাফ ওয়ার্ড আর একটা হলো আনঅ্যাভয়েডেবল টাফ ওয়ার্ড। অ্যাভয়েডেবল টাফ ওয়ার্ড হলো এই শব্দটা বাদ দিলে কোনো সমস্যা নাই, পরাকাষ্ঠা শব্দের অর্থ বাদ দিলে কোনো সমস্যা নেই, অনুবাদ হচ্ছে। আর যেটা আমি আনএভয়েডেবল, এটাকে আমার অনুবাদ বের করাই লাগবে। এটা আমি পাঞ্জা দিয়ে আমি বের করেছি সর্বাত্মক ভাবে, এরপরে রোদ পোহাইকে আমরা বের করেছি যে তারা অনুভব করে, উপভোগ করে। হ্যাঁ, ওকে। আর সর্বশেষ নোট 6 আমরা বলেছি অন্তমান দ্বিতীয় ইয়া, এগুলাকে ইংরেজি ভার্সনাল প্রেজেন্ট পার্টিসিপল, রহস্য ছিন্ন করিয়া। তাহলে ব্রেকিং দ্য মিস্ট্রি অফ কি বলো, সোশ্যাল রেস্ট্রিকশন, ব্রেকিং দ্য মিস্ট্রি অফ সোশ্যাল রুলস এন্ড রেস্ট্রিকশন। হ্যাঁ, তাহলে এই বিচ্ছিন্ন করিয়া ইয়া যত আছে সব প্রেজেন্ট পার্টিসিপল। অন্ত, ফুটন্ত, অন্তমান দ্বিতীয় ইয়া, মানে ফুটন্ত, উড়ন্ত, ঘুমন্ত। তারপরে হাসতে হাসতে কাঁদতে কাঁদতে, দ্বিতীয় হাসতে হাসতে কাঁদতে কাঁদতে যাইতে যেতে, মেয়েটি হাসতে হাসতে চলে গেল, দ্য গার্ড ওয়েন্ট লাফিং, হাসতে হাসতে কাঁদতে কাঁদতে যাইতে যেতে, এগুলা প্রেজেন্ট পার্টিসিপল হয়। আর ইয়া যত ইয়া আছে, কাজটি করিয়া, ভাত খাইয়া, সেখানে গিয়া, তাহলে সব প্রেজেন্ট পার্টিসিপল হয়। এই প্রেজেন্ট পার্টিসিপল আমরা ব্যাপক ব্যবহার পাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। তাহলে এই পর্যন্তই। আবার বললাম, এখানে নেটওয়ার্ক থেকে সব মিলিয়ে সার্বিক যত ত্রুটি আছে, ত্রুটির দায়ভারটা মাফ করে দিও, মনের মধ্যে কোনো কষ্ট রেখো না। যদি কোনো অব্যবস্থাপনা, কোনো ত্রুটি থাকে, এমন একটা মানবীয় ত্রুটি, কিন্তু আমরা আন্তরিক, আমি আন্তরিক, আমরা আন্তরিক, স্যারও আন্তরিক। আমাদের মানবীয় ত্রুটিগুলো তোমরা খুব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, সহজভাবে দেখবা, অভিভাবক হিসাবে দেখবা। নিশ্চয়ই তুমি তোমার বাবা, ভাই, বোন, অভিভাবকের সাথে তো তুমি একেবারে মানে ইয়ে করে পারবে না। যদি কোনোটা একজন কেজে লিখছো যে কি এই আমারে 20 দেন খেয়ে ফেলি, আমি খুব কষ্ট হয়েছে, আমি চিন্তা করছি তুমি খুব হার্ট হয়েছো, এই জন্য তুমি অনেকবার ট্রাই করছো ডাউনলোড করার জন্য, হয় নাই। তুমি মানে কতটুকু কষ্ট পাইলে কথাটা বলো, আমি বুঝতে পারছি। এই কষ্টগুলো সহজভাবে নিও, কেউ মনের মধ্যে কোনো অবস্থাতে কষ্ট রাখো না প্লিজ। হ্যাঁ, ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, এই পর্যন্ত। হ্যাঁ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। তাহলে আমি ইয়ে করে দিলাম। আমি বলি, তোমার প্রশ্নটা ছিল যে কেউ যদি একেবারে সফিস্টিকেটেড মানে তোমার কালারফুল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, মানে অ্যারিস্টোক্রেটিক ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলি, হ্যাঁ, এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলে, আর আমি অর্ডিনারি লিখলাম, আমার মনে হয় না যে খুব বেশি ভেরি করবে। খুব ডিফিকাল্ট ওয়ার্ড দিলে অনেক সময় অনুবাদটা বেশি ঝামেলা হয়। যেমন ওই যে আমরা একটা অনুবাদ করছিলাম আজকে, যেটা ওই যে সাংস্কৃতিক জগতের ওই যে স্মৃতি বিস্মৃতির অন্তরালে, তুমি যদি স্মৃতি বিস্মৃতির অন্তরালে তোমার বিস্মৃতি ইংলিশ, মেমোরি, ফরগেটফুলনেস অনুবাদ তোমার জানা আছে, কিন্তু তার চেয়ে ভালো আমি চিন্তা করছি রিফর্ম করে যে সহজ ভাষায় অনুবাদটা করলাম, সেটা কিন্তু সুখাদ্য হয়েছে। তো যাই হোক, তোমরা চেষ্টা থাকবে যে অনুবাদটা যেন গল্পের মতো হয়, একদম স্যার যেন পড়িয়ে ভালো লাগে।
এই জন্য আমি সামনের দিকে এক বাক্যের অনুবাদ একসাথে করতে দেবো না। অনেক ক্ষেত্রে এক বাক্যের একাধিক বাক্যের অনুবাদ করতে চাই। আমি চাই যে অনুবাদটা জাস্ট বি ফ্লুয়েন্ট, তার জন্য পুরোই ভালো লাগতেছে। প্রথম আলো পড়লে আমাদের ভালো লাগে কেন? আমাদের ফ্লুয়েন্সি ভালো। তো এই সহজ স্বাভাবিক ব্যবহার, শব্দ ব্যবহার করো, ডোন্ট ওরি। শুধু সাবজেক্ট ভার্ব ঠিক করে লিখছো কিনা, এটা হলো ম্যাটার। সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিক আছে কিনা, নো প্রবলেম, বাকি অনুবাদ তোমার শাসা করে হয়ে যাবে। এবং তুমি দেখো আগামী ইনশাআল্লাহ সবগুলো ক্লাস করো, দেখো যে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। একটা কথা স্যার, একটা কথা স্যার। আসসালামু আলাইকুম। বলো।